আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়েল লাভ 28 এডিশনে যে স্পেশাল সেশন, সেখানে আজকে আমরা কথা বলবো ডায়াগনস্টিক ইমেজিং যে অংশটা আছে সেটা নিয়ে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম, এফসিপিএস পার্ট 1 এবং এমআরসিএস পার্ট এস সার্জারি এবং এমএস রেসিডেন্ট নিউরো সার্জারি। তো অলরেডি আপনাদের সাথে ওয়েল লাভ নিয়ে আমি কথা বলেছি, বা অলরেডি হয়তো আপনারা আমার দু একটা ক্লাস করেছেন। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ডায়াগনস্টিক ইমেজিং। তো এখানে আমাদের আজকে যে লেকচারটা, এই লেকচারটা আপনি হয়তো পেজ হিসেব করলে মনে হবে একটু ছোট লেকচার, বাট আপনি যদি গুরুত্বের দিক থেকে চিন্তা করেন এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এখানে যেমন ডায়াগনস্টিক ইমেজিং, এই জায়গা থেকে একটা না একটা প্রশ্ন আপনি পাবেনই, অবশ্যই আপনি এক বা একাধিক প্রশ্ন পাবেন। ঠিক একই রকম আমাদের যে মলিকুলার বায়োলজি যে অধ্যায়টা আছে, সেইখান থেকে আমরা এক বা একাধিক, ইভেন অনেক সময় তার চেয়েও অনেক বেশি প্রশ্ন আমরা পেয়ে থাকি। এজন্য এই দুইটা চ্যাপ্টার ও অনেক 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 ইম্পর্ট্যান্ট। তা আমরা চেষ্টা করব আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে ক্লাসগুলো নেই, যে কথাগুলো আমরা ক্লাসে বলে থাকি, সেই ফরম্যাটে আপনাদের ক্লাসটা নিয়ে নেওয়ার জন্য। তো আমি শুরু করছি। আমি প্রথমে ওই অধ্যায়টা সম্পর্কে কিছু বেসিক আইডিয়া দিব, তারপর আপনাকে ওয়েল ল্যাবটা সুন্দর করে দেখিয়ে দেব। প্রথমে যদি আমি বলি যে আসলে ডায়াগনস্টিক ইমেজিং একজন সার্জনের জন্য, বা সার্জারিতে যারা আমরা ট্রেইনি বা রেসিডেন্ট তাদের জন্য আসলে ডায়াগনস্টিক ইমেজিংটা খুবই গুরুত্বপূর্ণ। দিন যত যাচ্ছে নতুন নতুন ইমেজিং আসতেছে, এবং আমাদের কোনো একটা জায়গায় কোনো একটা ডিজিজের ক্ষেত্রে ডায়াগনস্টিক্স নির্ভরতা তত বাড়ছে। বাট এই ডায়াগনস্টিক টুলসগুলো যখন আমরা ব্যবহার করছি, সেটা পেশেন্টের জন্য কতটা ঠিক হচ্ছে, পেশেন্ট কতটা বেনিফিটেড হচ্ছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে কোন ইনভেস্টিগেশনটা কোন পেশেন্টকে দেওয়া উচিত, কোন ইনভেস্টিগেশনটা কাকে দিবেন, এই জন্যই আমাদের আজকের অধ্যায় ডায়াগনস্টিক ইমেজিং। এখন আমরা যখন চিন্তা করি যে এখন আমাদের হাতে অনেক অনেক সুন্দর সুন্দর ডায়াগনস্টিক টুলস আছে, একদম কনভেনশনালি যদি আমি চিন্তা করি, সবার প্রথমে যেটা আপনার মাথায় আসবে সেটা হলো এক্সরে। মোস্ট কমনলি আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, ওয়াইড স্প্রেড ব্যবহার করা হয় পৃথিবীতে, সবচেয়ে বেশি যেই ইমেজিংটা ব্যবহার করা হয় সেটা হলো এক্সরে। এক্সরের সুবিধা অনেক, যেটা একদম চিপ, অ্যাভেলেবল, খুব সহজেই এটা আমরা করতে পারি, খুব সহজেই এটার রেজাল্ট আমরা ধরতে পারি। এবং আমাদের যে কোনো ট্রমা, অর্থোপেডিক্স, বনি ফ্র্যাকচার, বনি ডিজিজের ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন হলো আমাদের চেস্ট এক্সরে, আমাদের এক্সরে। তাহলে প্রথম যদি আমি যে ইমেজিংটা নিয়ে কথা বলছি সেটা হলো এক্সরে। এক্সরেটা হলো আমাদের যে কোনো চেস্ট ডিজিজ, ট্রমা, অর্থোপেডিক্স, চেস্ট ডিজিজ, ট্রমা বা অর্থোপেডিক্সের জন্য আমাদের ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন। এই এক্সরের একটা ডিসঅ্যাডভান্টেজ হলো যে এখানে আমাদের রেডিয়েশন আছে। কি আছে? রেডিয়েশন আছে। ওকে, এক্সরের পরে যদি আমি চিন্তা করি সেকেন্ড মোস্ট কমন কোন মডালিটিসটা আপনি ব্যবহার করেন, তাহলে আপনার মাথায় চলে আসবে আল্ট্রাসোনোগ্রামের কথা। কি চলে আসবে? আল্ট্রাসাউন্ডের কথা। এই যে আল্ট্রাসাউন্ড, যেখানে আমরা আল্ট্রাসাউন্ড প্রপার্টিটা ব্যবহার করি, সাউন্ড ওয়েভটা ব্যবহার করি, এটা সবচেয়ে বড় সুবিধা কি? এখানে কোনো রেডিয়েশন নাই। সবচেয়ে বড় সুবিধা হলো এখানে কোনো রেডিয়েশন নাই, খুব সহজেই করা যায়, অ্যাভেলেবেল। এবং আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি ব্যবহার করি, 3 থেকে 20 পর্যন্ত, 3 থেকে 20 পর্যন্ত আমরা এখানে ফ্রিকোয়েন্সি ব্যবহার করি। আল্ট্রাসাউন্ডে আমরা লো ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে পারি, হাই ফ্রিকোয়েন্সিও ব্যবহার করতে পারি। যখন আমরা লো ফ্রিকোয়েন্সি ব্যবহার করি তখন আমাদের ইমেজ কোয়ালিটিটা একটু খারাপ হয়, কিন্তু আমাদের ডেপথ অনেক বেশি থাকে। যখন আমরা লো ট্রান্সডিউসার আল্ট্রাসাউন্ড ব্যবহার করি, ইমেজ কোয়ালিটি একটু খারাপ হলেও ডেপথ কি থাকবে? বেশি থাকবে। আর যখন আমরা হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার ব্যবহার করার ফলে আমাদের ইমেজ কোয়ালিটিটা খুবই ভালো হবে, কিন্তু ডেপথ কি হবে? কম হবে। তাহলে আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে আমরা দুই ধরনের ট্রান্সডিউসার ব্যবহার করি। একটা হলো লো ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার, অ্যানাদার ওয়ান ইজ হাই ফ্রিকোয়েন্সি ট্রান্সডিউসার। এবং হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ডের সুবিধা হলো এখানে ইমেজটা খুব ভালো হবে, বাট এটার অসুবিধা হলো যে এখানে ডেপথ কি হবে? কম হবে। এই জন্য ডিপের স্ট্রাকচার যদি আমরা দেখতে চাই, দেন উই হ্যাভ টু গো ফর লো ফ্রিকোয়েন্সি, বিকজ লো ফ্রিকোয়েন্সি যদি হয় সেক্ষেত্রে আমার ইমেজ কোয়ালিটিটা একটু খারাপ হবে, বাট ডেপথ কি হবে? বেশি হবে। আল্ট্রাসাউন্ড কোথায় কোথায় ব্যবহার করি? আল্ট্রাসাউন্ড
হেপাটোবিলিয়ারি রেনাল ডিজিজ। এই হেপাটোবিলিয়ারি ডিজিজের জন্য ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন হলো আল্ট্রাসাউন্ড। হেপাটোবিলিয়ারি জন্য ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন হলো আল্ট্রাসাউন্ড। জন্য ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন হলো আল্ট্রাসাউন্ড। এছাড়া গাইনিকোলজিক্যাল অ্যান্ড অবস্টেটিক্যাল যে ম্যানেজমেন্ট বা গাইনিকোলজিক্যাল অ্যান্ড অবস্টেটিক্যাল যে অ্যাসেসমেন্ট, এই গাইনি এবং অবসে মোস্ট কমনলি আমরা যেটা ব্যবহার করি সেটা হলো আল্ট্রাসাউন্ড। এছাড়া আমাদের বনি যে ডিজিজগুলো আছে, জয়েন্টের যে ডিজিজগুলো আছে, তাদের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে কি আল্ট্রাসাউন্ড। আরেকটা জায়গায় যেখানে আল্ট্রাসাউন্ডের কোনো বিকল্পই নাই, সেটা হলো সিস্টিক এবং সলিড লেশনকে আলাদা করার জন্য। বাট আল্ট্রাসাউন্ডের একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। আল্ট্রাসাউন্ডের মোস্ট ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ হলো অপারেটর ডিপেন্ডেন্সি। আমি কোনো এক্সপিরিয়েন্স নাই, আমি যখন একটা জিনিসে আল্ট্রাসাউন্ড করবো আমি অনেক বড় বড় জিনিসও মিস করে যাব। বাট আপনি খুব ভালো, আপনি আল্ট্রাসাউন্ডের উপর বা আপনি রেডিওলজির উপর খুব ভালো একটা পজিশন করা, আপনার কাছে খুব মাইক্রো প্যাথোলজিও ধরা পড়বে। এবং এটাই আল্ট্রাসাউন্ডের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ, এটার অপারেটর ডিপেন্ডেন্সি। তারপরে যদি আমি চিন্তা করি আরেকটা ইমেজিং খুব জনপ্রিয় এখন, সেটা হলো সিটি স্ক্যান। আসলে সিটি স্ক্যানটা আসছে কোন জায়গা থেকে, যে আমার এক্সরে যখন আমি করি, এক্সরেতে আমি একটা এপি বা ল্যাটারাল ভিউ করে আমি একটা 2 ডাইমেনশনাল নলেজ পাই। বাট জিনিসটার একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার, একটা 3 ডাইমেনশনাল নলেজ তৈরি করার জন্য আমার আরেকটা ইমেজিংয়ের দরকার হলো, সেটা হলো সিটি স্ক্যান। কোনো একটা ফ্র্যাকচার যখন হয় সেটাকে যদি আমি একটু 3 ডাইমেনশনাল চিন্তা করতে চাই, একটু ভালো করে বুঝতে চাই, দেন উই হ্যাভ টু গো ফর সিটি স্ক্যান। এছাড়া সিটি স্ক্যান আরও 2টা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা করে থাকি। একটা হলো যদি কোনো পালমারি মাস থাকে, দেন আমার ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন উইল বি সিটি স্ক্যান। এছাড়া ইন্ট্রাক্রেনিয়াল যখন কোনো একটা পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, ওই পেশেন্টে যদি আমরা ইন্ট্রাক্রেনিয়াল হেমাটোমা চিন্তা করি বা ব্লাড যদি চিন্তা করি, দেন উই হ্যাভ টু গো ফর সিটি স্ক্যান। তাহলে সিটি স্ক্যানটা মূলত আসলে রেডিওলজি বা আমাদের কনভেনশনাল যে রেডিওগ্রাফি, তার একটা আপডেটেড ভার্সন। এবং এইখানে আমরা মূলত আসলে কি করব, আমরা যদি পালমোনারি মাস আইডেন্টিফাই করতে চাই, অথবা আমরা যদি কোনো একটা ফ্র্যাকচার বা কোনো একটা বনি ডিজিজের একটা 3 ডাইমেনশনাল নলেজ পেতে চাই, দেন উই হ্যাভ টু গো ফর সিটি স্ক্যানের ডিসঅ্যাডভান্টেজ কি, অ্যাজ ইউজুয়াল যে এখানেও রেডিয়েশন আছে। পরীক্ষায় আমাকে যদি বলেন যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো এমআরআই। পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এমআরআই, কারণ এমআরআইটা এখন আমরা খুব কমনলি ব্যবহার করি এবং এমআরআই আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমআরআইটা হলো এই সবগুলো ইমেজিংকে যদি আমরা চিন্তা করি, তাদের লিমিটেশনগুলো নিয়ে যখন কাজ করতে আলটিমেটলি সব লিমিটেশন কাভার করার জন্য এমআরআইয়ের জন্ম। এমআরআই হলো ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। এখানে আমরা ব্যবহার করি ম্যাগনেটিক প্রপার্টি, নো রেডিয়েশন। এই ম্যাগনেটিক প্রপার্টি বা ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি করার জন্য সবচেয়ে মূল দায়িত্বটা পালন করে আমার আপনার বডির যে হাইড্রোজেন আয়নটা আছে, যে প্রোটন বা হাইড্রোজেন আয়নটা আছে, এটাই মূল দায়িত্বটা পালন করে এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য। এই হাইড্রোজেন আয়নের অ্যালাইনমেন্ট, ডিসঅ্যালাইনমেন্টের উপর ভিত্তি করে এমআরআইতে আমরা অনেকগুলো ফিল্ম পাই, বিভিন্ন রকম ফিল্ম। আপনি যখন এমআরআইয়ের একটা ফিল্ম হাতে নেবেন, দেখবেন অনেকগুলো ফিল্ম আছে, T1 ফিল্ম, T2 ফিল্ম, ফ্লেয়ার, এডিসি, জিআরই, ডিডাব্লিউআই, অনেকগুলো। এর মধ্যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলো T1 এবং T2। একদম শুরুতে আমরা যে ফিল্মটা পাই সেটা হলো T1, এবং এই T1 ফিল্মটা হলো ফর অ্যানাটমি। দেন আমরা যেটা পাচ্ছি সেটা হলো T2 ফিল্ম। T1 ফিল্ম ফর অ্যানাটমি, যেখানে সিএসএফটা থাকে কালো হাইপো ইন্টেন্স। T2 ফিল্মটা হলো, এখানে আমাদের সিএসএফটা থাকে সাদা বা হাইপার ইন্টেন্স। এবং T2 ফিল্ম ফর প্যাথোলজি। এমআরআইটা মোস্ট কমনলি ব্যবহার করি ইন্ট্রাক্রেনিয়াল অ্যান্ড স্পাইনাল প্যাথোলজি। এনি টাইপ অফ ইন্ট্রাক্রেনিয়াল আর স্পাইনাল প্যাথোলজির জন্য আমার ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন উইল বি এমআরআই। অথবা আমার যদি কোনো বোন ম্যারো বা জয়েন্ট ডিজিজ চিন্তা করি, ডিজিজের ক্ষেত্রে আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন উইল বি এমআরআই। পরীক্ষার জন্য ইনফিনিট স্টার এমআরআই, এটা থেকে বিভিন্ন রকম সিনারিও আসবে, বিভিন্ন ইন্ট্রাক্রেনিয়াল প্যাথোলজি দেওয়া থাকবে, স্পাইনাল প্যাথোলজি দেওয়া থাকবে, স্পাইনাল টিউমারের কথা বলা থাকবে, কর্ডাইকোনিয়া সিনড্রোমের কথা বলা থাকবে। দেন আপনাকে আনসার দিতে হবে যে পেশেন্টের ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন কী হবে। দেন আপনি অ্যান্সার করবেন যে ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন উইল বি এমআরআই। এই এমআরআই
কিছু জায়গায় কন্ট্রা ইন্ডিকেশন, কিছু জায়গায় কন্ট্রা ইন্ডিকেটেড। কোন জায়গাগুলোতে এমআরআই কন্ট্রা ইন্ডিকেটেড? যদি কারো দেখা যায় আমাদের কোনো পেশেন্টের যদি বিভিন্ন রকম কার্ডিয়াক পেসমেকার বা অন্যান্য যদি ইমপ্লান্ট থাকে, এই ইমপ্লান্ট সহ যে পেশেন্টরা আছে তাদের ক্ষেত্রে আমরা বলি যে এমআরআই হলো অ্যাবসুলুট কন্ট্রা ইন্ডিকেটেড, অ্যাবসুলুট কন্ট্রা ইন্ডিকেটেড, অ্যাবসুলুটলি কন্ট্রা ইন্ডিকেটেড। এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। এই এমআরআই বা সিটি স্ক্যানের ক্ষেত্রে আমরা অনেক সময় কন্ট্রাস্ট মিডিয়া ব্যবহার করি। কি ব্যবহার করি? কন্ট্রাস্ট মিডিয়া। আমরা গ্যাডোলিনিয়াম ব্যবহার করি। এই যে কন্ট্রাস্ট মিডিয়া গ্যাডোলিনিয়ামটা ব্যবহার করি, এটা নেপ্রোটক্সিক। এটা কি ধরনের ড্রাগ? নেপ্রোটক্সিক। এই জন্য কন্ট্রাস্ট দেওয়ার আগে পেশেন্টে একটা ইনভেস্টিগেশন আমাকে করেই নিতে হবে, সেটা হলো সেরাম ক্রিয়েটিনিন। কী করে নিতে হবে? সেরাম ক্রিয়েটিনিন। কী করে নিতে হবে? সেরাম ক্রিয়েটিনিন। কী করে নিতে হবে? সেরাম ক্রিয়েটিনিন। ঠিক আছে? এছাড়া আমরা বিভিন্ন রকম নতুন নতুন টেস্ট এখন আসছে, নতুন নতুন টেস্ট বিভিন্ন জিনিস ডায়াগনোসিস করার জন্য। যেমন আমরা বিভিন্ন রকম নিউক্লিয়ার মেডিসিন এখন বিভিন্ন রকম অবজেক্ট ব্যবহার করা হয়। আয়োডিন থেকে শুরু করে থ্যালিয়াম, গ্যালিয়াম, টেকনেশিয়াম অনেক কিছু ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন রকম মেটাবলিক বোন ডিজিজ, আর্থোপ্যাথি ডায়াগনোসিস করার ক্ষেত্রে এই নিউক্লিয়ার মেডিসিনে থ্যালিয়াম, গ্যালিয়াম, টেকনেশিয়াম এদেরকে ব্যবহার করা হয়। এছাড়া আমাদের এখন ধরেন মাইক্রো মেটাস্টেসিস বা খুব ছোট মেটাস্টেসিস ডায়াগনোসিস করার জন্য আমরা এখন পেট সিটি স্ক্যান করি, পজিট্রন এমিশন টোপোগ্রাফি, পেট সিটি স্ক্যান, যেটা আমরা 2FDG করি। কি দিয়ে করি? 2FDG দিয়ে করি, 2FDG দিয়ে করি। আমরা একটু পরে পারবো এই জিনিসগুলো। ঠিক আছে? অর্থাৎ আমরা এখন অনেকগুলো ইমেজিং পেয়ে যাচ্ছি। ঠিক আছে? আমরা এক একটা জিনিসের জন্য এক একটা ইমেজিং করি। আমরা যদি ডিজিজে আসি যে কোন ডিজিজে কী করবো, অলরেডি আমি বলছি। এখন যদি আপনাকে আমি জিজ্ঞেস করি চেস্ট ডিজিজে আমরা কী করবো? এক্সরে করবো। ট্রমাতে কী করবো? এক্সরে করবো। ট্রমা যদি ভালোভাবে বুঝতে চাই, 3 ডাইমেনশনাল নলেজে দেখতে চাই, তাহলে কী করবো? 3 ডাইমেনশনাল নলেজের জন্য সিটি করবো। একটা পালমোনারি মাস আসলে কী করবো? সিটি স্ক্যান করবো। একটা ইন্ট্রাক্রেনিয়াল বা স্পাইনাল প্যাথোলজির জন্য কী করবো? এমআরআই করবো। একটা হেপাটোবিলিয়ারি রেনাল ডিজিজ লাইক আমি যদি চিন্তা করি কোলেসিস্টাইটিসে কী করবো? তাহলে আমি আল্ট্রাসাউন্ড করবো, আল্ট্রাসোনোগ্রাম করবো। ঠিক আছে? আপনার জন্য এখন প্রশ্নটা খুবই ইজি। আপনি যখনই কোনো একটা পড়াকে একটু কম্প্যাক্ট করে বেসিকের জায়গা থেকে শুরু করবেন, এরপর যেইখান থেকে প্রশ্ন আসুক আপনি অ্যান্সার করতে পারবেন। ঠিক আছে? এখন আমি কয়েকটা ডিজিজ সম্পর্কে বলি। ধরেন বনি ডিজিজ, বিভিন্ন রকম বনি ডিজিজ। আপনি বনি ডিজিজের ক্ষেত্রে আপনি কোন ডিজিজটা বা বোন ম্যারো ডিজিজ বা জয়েন্ট ডিজিজ আপনি কী করবেন? সবার আগে আপনি এমআরআই করবেন। এই এমআরআইকে আপনি বিভিন্নভাবে মডিফাই করতে পারেন। যেমন মোস্ট কমনলি একটা ব্যবহার করা হয় ডিটিপিএ। ঠিক আছে? মোস্ট কমনলি একটা ব্যবহার করা হয় ডিটিপিএ, ডাইইথাইল টাইঅ্যামাইন এবং পেন্টা অ্যাসিটিক অ্যাসিড। এই যে ডিটিপিএ, এটা আমরা মোস্ট কমনলি ব্যবহার করি আমাদের জয়েন্ট ডিজিজগুলোর ক্ষেত্রে। ঠিক আছে? ডিটিপিএ। এছাড়া আমরা বিভিন্ন রকম এমআরআই, বিভিন্ন রকম মডিউল আমরা ব্যবহার করি। এখন আসে আমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস হলো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন অ্যান্ড পারফোরেশন। এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবস্ট্রাকশন বা পারফোরেশনের ক্ষেত্রে একটা পেশেন্ট যদি আপনার কাছে অবস্ট্রাকশন নিয়ে আসে, মোস্ট কমনলি আপনি সার্জারির রেসিডেন্ট বা ট্রেনি বা সার্জন হিসেবে এটা পাবেন। একটা পেশেন্ট যদি আপনার কাছে অবস্ট্রাকশন নিয়ে আসে, আপনি সবার প্রথম তাকে কী করতে দেন? একটা অ্যাবডোমিনাল এক্সরে করতে দেন। এই যে অ্যাবডোমিনাল এক্সরেটা সে করে আসবে, করে আসার পর আপনি তখন কী করেন? আপনি আশা করেন যে তার কিছু ফাইন্ডিংস পাবেন। আপনি খোঁজেন যে তার কোনো এয়ার ফ্লুইড লেভেল আছে কিনা, কী আছে কিনা? এয়ার ফ্লুইড লেভেল আছে কিনা। এই এয়ার ফ্লুইড লেভেলটা দেখে আপনি বোঝার চেষ্টা করেন যে তার কী প্রবলেম বা কোন জায়গায় অবস্ট্রাকশন। এয়ার ফ্লুইড লেভেলগুলো যদি সেন্ট্রালি থাকে, কী থাকে? সেন্ট্রালি থাকে। এবং এয়ার ফ্লুইড লেভেলে যদি আমার বলবুলো কনিভেন্ট্রিসগুলো কমপ্লিট থাকে, সেন্ট্রাল এবং কমপ্লিট থাকে, সেটাকে আমরা বলি স্মল গাট অবস্ট্রাকশন। আর যদি এয়ার ফ্লুইড লেভেলগুলো পেরিফেরালি থাকে এবং আমার যে হস্ট্রেশনগুলো সেগুলো যদি ইনকমপ্লিট হয়, এয়ার ফ্লুইড লেভেল যদি পেরিফেরাল থাকে, হস্ট্রেশনগুলো যদি ইনকমপ্লিট হয়, সেটাকে আমরা বলি লার্জ গাট অবস্ট্রাকশন। কি বলি? লার্জ গাট অবস্ট্রাকশন। তাহলে স্মল গাট অবস্ট্রাকশন বা লার্জ গাট অবস্ট্রাকশন আমরা একদম সিম্পলি বুঝতে পারবো যে আমার এয়ার ফ্লুইড লেভেল যেগুলো আছে সেগুলোর লোকেশন দেখে এবং আমার কমপ্লিট আর ইনকমপ্লিট গাট টিউব সেটা আমি দেখে বুঝতে পারবো এটা স্মল গাট আর লার্জ গাট। তাহলে এয়ার ফ্লুইড লেভেল যদি সেন্ট্রাল থাকে, বলবুলো কনভেন্ট্রিসগুলো যদি কমপ্লিট থাকে, দেন আমরা সেটাকে চিন্তা করবো স্মল গাট অবস্ট্রাকশন। এয়ার ফ্লুইড লেভেলগুলো যদি পেরিফেরালি থাকে এবং হস্ট্রেশনগুলো যদি ইনকমপ্লিট হয়, সেটাকে আমরা চিন্তা করবো লার্জ গাট অবস্ট্রাকশন। ঠিক আছে? এরপরে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো একটা পারফোরেশন যখন কোনো পেশেন্ট আসে, এইখানে একটা ম্যাজিক আছে। একটা পারফোরেশনের পেশেন্ট আসলে আমরা টিপিক্যালি কী দিই? আমরা এইখানেও অ্যাবডোমিনাল এক্সরে দিই। বাট চিন্তা করেন আসলে পারফোরেশন আমরা কী খুঁজি? টিপিক্যালি একটা মানুষের আমরা জানি যে লেফট সাইডে তার টিপিক্যালি নর্মাল ফান্ডিং গ্যাস থাকে। কী থাকে? নর্মাল তার এখানে ফান্ডিং গ্যাস থাকে। যখন তার রাইট সাইডেও ফান্ডিং গ্যাস পাওয়া যায়, তখন সেটাকে আমরা পারফোরেশন হিসেবে সাসপেক্ট করি। তাহলে লেফট সাইডে তার ফান্ডিং গ্যাসটাকে আমরা নর্মাল বলছি, যখনই সেটা আমরা রাইট সাইডে পাবো তখন সেটাকে আমরা অ্যাবনর্মাল বলবো এবং সেটাকে আমরা পারফোরেশন বলবো। এখন চিন্তা করেন লেফট সাইডে যে ফান্ডিং গ্যাস সেটা আপনি মোস্ট কমনলি কোথায় দেখছেন?
আপনি কি অ্যাবডোমিনাল এক্সরেতে দেখছেন? না, যখন আমরা কোনো একটা সিটি কোনো একটা চেস্ট এক্সরে হাত দেই তখনই কিন্তু আমরা লেফট সাইডে ফান্ডিং গ্যাসটা দেখতে পাই। তাহলে রাইট সাইডে গ্যাস দেখার জন্য আপনার চেস্ট এক্সরেই মোর দ্যান এনাফ। সুতরাং একটা পারফোরেশন ডায়াগনোসিস করার জন্য আপনার অ্যাবডোমিনাল এক্সরেই ফার্স্ট লাইন না, ফার্স্ট লাইন হলো আপনার একটা টিপিক্যাল একটা নর্মাল চেস্ট এক্সরেই যথেষ্ট। তাহলে একটা নর্মাল চেস্ট এক্সরে দিয়েই কিন্তু আমরা পারফোরেশনের কেস ডায়াগনোসিস করে ফেলতে পারবো। এই যে পারফোরেশনের কেস বা আমাদের অবস্ট্রাকশনের কেস ছাড়াও আমাদের আরও অনেক বিভিন্ন রকম কেস আছে যেখানে আমরা বিভিন্ন রকম ইনভেস্টিগেশন দিয়ে থাকি। যেমন ধরেন একটা অ্যাপেন্ডিসাইটিসের পেশেন্ট, আপনাকে জাস্ট আমি যদি জিজ্ঞেস করি অ্যাপেন্ডিসাইটিস আপনি কী ইমেজিং দিবেন, নর্মালি অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে আসলে আমরা কোনো ইমেজিং দেই না। এটা আমাদের আমরা নর্মালি ক্লিনিক্যালি ডায়াগনোসিস করি, খুব বেশি দরকার হলে একটা সিবিসি দিয়ে থাকি। ঠিক আছে, একান্তই যদি আমরা এখানে দিতে চাই আমরা বিভিন্ন জিনিস এখানে করতে পারি, এখানে আল্ট্রাসাউন্ড করতে পারি, সিটি করতে পারি। যদি আমরা সেখানে এটাকে আমরা চিন্তা করি ক্যালসিফাইড, তাহলে আমরা একটা এক্স রে করতে পারি। যদি সেখানে আমরা একটা এখানে মাসের মতো চিন্তা করি, একটা আল্ট্রাসাউন্ড করতে পারি, ঠিক আছে। একটা গল ব্লাডের, আমাদের যদি একটা পেশেন্ট গল ব্লাডার স্টোন নিয়ে আসে, এই গল ব্লাডার স্টোন বা কোলিসিস্টাইটিস বা কোলিথিয়াসিস নিয়ে যদি আসে, তখন আমরা টিপিক্যালি কী করবো, আমরা বলছি হেপাটোবিলিয়ারি বা রেনাল ডিজিজ, আমার ফার্স্ট লাইন কি আল্ট্রাসাউন্ড করে আমি এখানে দেখবো যে তার গল ব্লাডারটা ডিস্টেন্ডেড হয়ে আছে এবং ওয়ালটা থিকেন্ড হয়ে আছে, গল ব্লাডারটা ডিস্টেন্ড হয়ে আছে, ওয়ালটা থিকেন্ড হয়ে আছে। তখন আমি বুঝবো যে এখানে কী পাচ্ছি, তখন আমরা বুঝবো যে এখানে আমরা কোলিসিস্টাইটিস বা কোলিথিয়াসিস যাই আমরা চিন্তা করব, তখন অ্যাকর্ডিং টু লোকেশন অনুসারে সেটাকে চিন্তা করব। তাহলে এই যে ডায়াগনোসিসগুলো আমরা কোন ইমেজিংটা করব, কোন ইমেজিংয়ে কী পাবো সেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস পরীক্ষা আসে যে একটা ম্যালিগনেন্সির ক্ষেত্রে মোস্ট কমনলি পরীক্ষা যে সিনারিটা দেওয়া থাকে সেটা হলো রেকটাল ম্যালিগনেন্সি। এটা ম্যালিগনেন্সির ক্ষেত্রে কোন ইমেজিংটা আমি করব, যদি আমাকে একটা করতে বলা হয়, এক্স রে, সিটি, আল্ট্রাসাউন্ড, এমআরআই, এই ক্ষেত্রে আমরা করবো হলো এমআরআই। কারণ এমআরআই করলে আমার একটা 3 ডাইমেনশনাল নলেজ হবে এবং আমি আসলে তার গ্রেডিং বা স্ট্রেজিং সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবো, ঠিক আছে। তাহলে অ্যাজ এ হোল যদি আমরা বলি যে আমাদের বেসিক ইমেজিংয়ের ক্ষেত্রে আসলে মূল জিনিস হলো 4টা, যেই 4টা থেকে পরীক্ষা আমার আসবেই, এবং এই 4টার কোনটা কোথায় ব্যবহার করছি এটা পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমরা এই জিনিসটাই আমরা আমাদের মূল বইতে একটু দেখব এবং খুবই সিম্পলিফাই করে আমরা জিনিসটাকে পড়ার চেষ্টা করব। আমরা যদি চিন্তা করি আমাদের এখানে বিভিন্ন রকম ডায়াগনস্টিক ইমেজিংয়ের কথা বলা আছে, বিভিন্ন রকম ইমেজিং আমরা করে থাকি এবং বিভিন্ন কারণে আমরা করে থাকি, বাট এখন মোস্ট কমনলি আমরা যেটা ব্যবহার করি সেটা হলো কন্ট্রাস্ট মিডিয়া। মোস্ট কমনলি আমরা কী ব্যবহার করি? কন্ট্রাস্ট মিডিয়া। এবং আমি যেটা বলেছি যে কন্ট্রাস্ট মিডিয়াগুলো ম্যাক্সিমামই কী ধরনের মিডিয়া, ম্যাক্সিমামই হলো নেপ্রোটক্সিক। তাহলে কন্ট্রাস্ট মিডিয়াগুলো যেহেতু নেপ্রোটক্সিক, যখনই আমি একটা কন্ট্রাস্ট দিয়ে কোনো পেশেন্টের কোনো ইমেজিং করব, আমাকে একটা জিনিস করে নিতেই হবে, সেটা হলো ক্রিয়েটিনিন লেভেল। কী দেখে নিতে হবে? অবশ্যই ক্রিয়েটিনিন লেভেল দেখে নিতে হবে। কী দেখে নিতে হবে? অবশ্যই ক্রিয়েটিনিন লেভেল দেখে নিতে হবে, ঠিক আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আমাকে কী দেখে নিতে হবে? ক্রিয়েটিনিন লেভেল দেখে নিতে হবে। আর যারা বেশি রিস্ক তাদের ক্ষেত্রে আমাকে ইজিএফআর দেখে নিতে হবে। কী করতে হবে? ইজিএফআর দেখে নিতে হবে। মোস্ট কমনলি আমরা যে কন্ট্রাস্ট মিডিয়াটা ব্যবহার করি সেটা হলো আমাদের গ্যাডোলিনিয়াম। মোস্ট কমনলি আমরা ব্যবহার করি গ্যাডোলিনিয়াম। এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। মোস্ট কমনলি যে কন্ট্রাস্ট মিডিয়াটা আমরা ব্যবহার করি সেটা হলো গ্যাডোলিনিয়াম। তাহলে কন্ট্রাস্ট মিডিয়া আমরা ব্যবহার করতেই পারি, কিন্তু কন্ট্রাস্ট মিডিয়া করার আগে আমি একটা টেস্ট করে নেব, সেটা হলো সেরাম ক্রিয়েটিনিন, ঠিক আছে। এরপরে আমরা যদি আসি যে টিপিক্যালি কী ইমেজিং আমরা করে থাকি, মোস্ট কমনলি সবচেয়ে পুরাতন যেটা সেটা হলো কনভেনশনাল রেডিওগ্রাফি বা যেটাকে আমরা এক্সরে বলি, এবং এক্সরে আমরা বলেছি মোস্ট কমনলি আমরা 3টা জায়গায় ব্যবহার করি: চেস্ট ডিজিজ, ট্রমা, অর্থোপেডিক্স। চেস্ট ডিজিজ, ট্রমা, এবং অর্থোপেডিক্সের ক্ষেত্রে আমার ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন উইল বি এক্সরে। আল্ট্রাসাউন্ড হলো সেকেন্ড মোস্ট কমন। এখানে আমরা কি ব্যবহার করি? এখানে আমরা হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ড ওয়েভ বা সাউন্ড ওয়েভ ব্যবহার করি। এবং এই যে আল্ট্রাসাউন্ড বা সাউন্ড ওয়েভ, এটা আমরা বলেছি একটা বড় রেঞ্জের মধ্যে আমরা ব্যবহার করি, 3 থেকে 20 মেগাহার্টজ পর্যন্ত ব্যবহার করতে পারি। যেটা লোয়েস্ট সেটাকে আমরা বলি লো ফ্রিকোয়েন্সি, যেটা বেশি সেটাকে আমরা বলি হাই ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি যত বেশি হবে, আমরা বলেছি ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তার ইমেজ কোয়ালিটি তত ভালো হবে, কিন্তু ডেপথ তত কী হবে? কমে যাবে। ফ্রিকোয়েন্সি যত হাই হবে তার ইমেজ কোয়ালিটি তত ভালো হবে, কিন্তু ডেপথ তত কমে যাবে। ফ্রিকোয়েন্সি যত বেশি হবে তার ইমেজ কোয়ালিটি ভালো হবে, কিন্তু ডেপথ কমে যাবে। এই জন্য আমরা যখন ডিপের স্ট্রাকচার পরীক্ষা করি বা ডিপের স্ট্রাকচারে আল্ট্রাসাউন্ড করি, তখন আমরা যেমন অ্যাবডোমিনাল যখন স্ট্রাকচারগুলো দেখি, তখন আমরা কি ব্যবহার করি? লো ফ্রিকোয়েন্সি আমরা যখন ব্যবহার করব, লো ফ্রিকোয়েন্সি ব্যবহার করলে তার ইমেজ কোয়ালিটি খারাপ হবে, কিন্তু তার ডেপথ কী হবে? বেশি হবে। লো ফ্রিকোয়েন্সি ব্যবহার করলে আমাদের কী হবে? ইমেজ কোয়ালিটি খারাপ হবে, কিন্তু ডেপথ বেশি হবে, ঠিক আছে।
এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্ট্রাসাউন্ডের সুবিধা হলো যে আল্ট্রাসাউন্ড আমরা বলেছি এটা খুবই সহজ এবং খুব সহজেই করা যায়। এটা ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন আমরা বলেছি যে হেপাটোবিলিয়ারি অ্যান্ড রিনাল ডিজিজ। ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন হলো কার জন্য? হেপাটোবিলিয়ারি অ্যান্ড রিনাল ডিজিজ, হেপাটোবিলিয়ারি অ্যান্ড রিনাল ডিজিজ। ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন কাদের জন্য? হেপাটোবিলিয়ারি অ্যান্ড রিনাল ডিজিজ। ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন কাদের জন্য? হেপাটোবিলিয়ারি অ্যান্ড রিনাল ডিজিজ। ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন কাদের জন্য? হেপাটোবিলিয়ারি অ্যান্ড রিনাল ডিজিজ। এছাড়া আমরা বলেছি এটা আমরা কোথায় ব্যবহার করি? গাইনিকোলজিক্যাল অ্যান্ড অবস্টেট্রিক্যাল অ্যাসেসমেন্ট, গাইনিকোলজিক্যাল অ্যান্ড অবস্টেট্রিক অ্যাসেসমেন্ট। গাইনিকোলজিক্যাল অ্যান্ড অবস্টেট্রিক অ্যাসেসমেন্টের জন্য আমরা কী ব্যবহার করি? গাইনিকোলজিক্যাল এবং অবস্টেট্রিক অ্যাসেসমেন্টের জন্য আমরা মোস্ট কমনলি আল্ট্রাসাউন্ড ব্যবহার করি। মোস্ট কমনলি কী ব্যবহার করি? আল্ট্রাসাউন্ড ব্যবহার করি। ঠিক আছে, এছাড়া আমরা বলেছি আমাদের আরও কিছু জায়গা আছে যেখানে আমরা আল্ট্রাসাউন্ড ব্যবহার করতে পারি। যেমন আমরা লিগামেন্ট, টেন্ডন বা মাসল ইঞ্জুরির ক্ষেত্রে আল্ট্রাসাউন্ড ব্যবহার করতে পারি। লিগামেন্ট, টেন্ডন, মাসল ইঞ্জুরি, মাসল হার্নিয়া, সিস্টিক এবং সলিড লেশনকে আলাদা করার জন্য আমরা কী ব্যবহার করব? আল্ট্রাসাউন্ড ব্যবহার করব। তাহলে আল্ট্রাসাউন্ড থেকে পরীক্ষা অনেকগুলো জিনিস আসতে পারে। আল্ট্রাসাউন্ডে আমাদের টিপিক্যাল যেই ফ্রিকোয়েন্সি সেটা হলো 3 থেকে 20 মেগাহার্জ, এবং আমরা বলেছি যখন আমরা হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করব তখন ইমেজ কোয়ালিটি ভালো হবে কিন্তু ডেপথ কমে যাবে। আর লো ফ্রিকোয়েন্সি ব্যবহার করলে আমরা ডেপথ বেশি পাবো কিন্তু ইমেজ কোয়ালিটি খারাপ হবে। ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন ফর হেপাটোবিলিয়ারি অ্যান্ড রেনাল ডিজিজ। ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন ফর হেপাটোবিলিয়ারি অ্যান্ড রেনাল ডিজিজ। ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন ফর হেপাটোবিলিয়ারি অ্যান্ড রেনাল ডিজিজ অলসো ইউজড ফর obstetrical and gynecological assessment, may be used for tendon, ligament and muscle injuries, may be used ফর টেন্ডন, লিগামেন্ট অ্যান্ড মাসল ইঞ্জুরিজ। ওকে, এবং আমরা বলেছি আল্ট্রাসাউন্ডের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো আমাদের কি বলেছি আমরা? আল্ট্রাসাউন্ডের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো অপারেটর ডিপেন্ডেন্সি। 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 ওই কথাগুলোর কিছু কথা এখানে আছে যে আমরা ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন ফর হেপাটোবিলিয়ারি অ্যান্ড রেনাল ডিজিজ, অলসো ইউজড ফর গাইনিকোলজিক্যাল অবস্টেট্রিক্যাল অ্যাসেসমেন্ট, ব্রেস্ট, থাইরয়েড, টেস্টিস। ঠিক আছে, এগুলোর জন্য আমরা ব্যবহার করি, এগুলোর জন্য আমরা ব্যবহার করি। ঠিক আছে, এই কথাগুলো এখানে আবার 2-4টা কথা সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো কম্পিউটেড টোমোগ্রাফি। কম্পিউটেড টোমোগ্রাফি আমরা বলেছি এটা হলো রেডিয়েশন দিয়ে হবে, এক্সরের মতো করেই আমরা ব্যবহার করব। কার মতো করে? এক্সরের মতো করেই ব্যবহার করব। বাট এইখানে আমাদের যেটা গুরুত্বপূর্ণ, এখানে আমাদের একটা যখন সিটি স্ক্যান করি এখানে আমরা বিভিন্ন রকম সেকশন পাই, এক্সিয়াল সেকশন, স্যাজাইটাল সেকশন, করোনাল সেকশন, এবং আমরা একটা 3 ডাইমেনশনাল নলেজ গেইন করতে পারি। কী করতে পারি? একটা 3 ডাইমেনশনাল নলেজ গেইন করতে পারি। সেই জন্য আমরা সিটি স্ক্যানটা কমনলি ব্যবহার করি। সিটি স্ক্যানের ক্ষেত্রে আমরা বলেছি মোস্ট কমনলি আমরা ব্যবহার করব কোথায়? মোস্ট কমনলি ব্যবহার করব কোনো একটা অবজেক্টের যদি 3 ডাইমেনশনাল বা একটা ফ্র্যাকচার যদি হয়, তার যদি একটা 3 ডাইমেনশনাল নলেজের প্রয়োজন হয়, এই 3 ডাইমেনশনাল বা কমপ্লেক্স স্ট্রাকচার যদি আমরা দেখতে চাই তাহলে আমরা সিটি স্ক্যান করব। তাহলে আমরা কী করব? সিটি স্ক্যান করব। তাহলে আমরা কী করব? সিটি স্ক্যান করব। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা সিটি স্ক্যান ব্যবহার করব সেটা হলো ইন কেস অফ পালমারি মাসেস, ইন কেস অফ পালমারি মাসেস, ইন কেস অফ পালমারি মাসেস, ইন কেস অফ পালমারি মাসেস। এখানে আমরা কি ব্যবহার করব? সিটি স্ক্যান ব্যবহার করব। এমআরআই পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, পরীক্ষার আগে যদি একটা জিনিস পড়ে যান তাহলে কি পড়ে যাবেন? এমআরআই পড়ে যাবেন। একটা জিনিস যদি পড়ে যান এমআরআই পড়ে যাবেন। আমরা বলেছি এমআরআই হলো আমাদের ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং। এই যে ম্যাগনেটিক রিজোনেন্স জিনিসটা তৈরি করার জন্য আমাদের যে ম্যাগনেটিক ফিল্ড, আসলে আমরা সবাই এক একটা ম্যাগনেট, এবং এই ম্যাগনেট বা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করার জন্য আমাদের বডিতে যেই নিউক্লিয়াই আছে, যে প্রোটন আছে, যে হাইড্রোজেন আয়ন আছে, এই হাইড্রোজেন আয়ন বা প্রোটন বা নিউক্লিয়াস যাই বলেন, এই হাইড্রোজেন আয়ন বা প্রোটন এটা হলো মূল জিনিস যেটা আমাদের ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করে, যেটা ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করে। এর উপর ভিত্তি করে আমরা বিভিন্ন রকম হাইড্রোজেন আয়ন বা প্রোটনের অ্যালাইনমেন্ট ডিসঅ্যালাইনমেন্টের উপর ভিত্তি করে বিভিন্ন রকম ফিল্ম খুঁজে পাই। মোস্ট কমন 2টা ফিল্ম আমরা খুঁজে পাই, একটা হলো T1 ওয়েটেড ইমেজ, একটা হলো T2 ওয়েটেড ইমেজ। একটা হলো T1 ওয়েটেড ইমেজ, একটা হলো T2 ওয়েটেড ইমেজ। আমরা বলেছি T1 ওয়েটেড ইমেজ যেখানে সিএসএফটা কেমন থাকবে? কালো থাকবে। কালো মিন্স হাইপো ইন্টেন্স। T1-এ আমার সিএসএফটা কালো থাকবে, এটাকে আমরা বলেছি হাইপো ইন্টেন্স। আর এবং T2-তে আমাদের সিএসএফটা সাদা থাকবে, এটাকে আমরা বলেছি হাইপার ইন্টেন্স। এটাকে আমরা বলেছি হাইপার ইন্টেন্স। এবং T1 ফিল্মটা আমরা বলেছি T1 ফিল্মটা আমরা ব্যবহার করব ফর অ্যানাটমি, এবং T2 ফিল্মটা ব্যবহার করব ফর প্যাথোলজি। T1 ফিল্মটা ব্যবহার করব ফর অ্যানাটমি, T2 ফিল্মটা ব্যবহার করব প্যাথোলজি। T1 ফিল্মটা ব্যবহার করব অ্যানাটমি, T2 ফিল্মটা ব্যবহার করব প্যাথোলজি। ঠিক আছে, এই যে এখানে T2-তে আমরা সিএসএফটাকে হাইপার ইন্টেন্স দেখতে পাচ্ছি, সিএসএফটাকে হাইপার ইন্টেন্স দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে T1, T2। এবং আমরা বলেছি যে এমআরআই মোস্ট কমন, ওয়ান অফ দ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার জন্য এসবিএম মোস্ট কমনলি আমরা ব্যবহার করবো এমআরআই কোথায়? ইন্ট্রাক্রেনিয়াল অ্যান্ড স্পাইনাল প্যাথোলজি, ইন্ট্রাক্রেনিয়াল অ্যান্ড স্পাইনাল প্যাথোলজি, ইন্ট্রাক্রেনিয়াল অ্যান্ড স্পাইনাল প্যাথোলজি, ইন্ট্রাক্রেনিয়াল অ্যান্ড স্পাইনাল প্যাথোলজি। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেখানে এমআরআই মোস্ট কমনলি ব্যবহার করা হয়, বোন ম্যারো অ্যান্ড জয়েন্ট ডিজিজ, বোন ম্যারো অ্যান্ড জয়েন্ট ডিজিজ, বোন ম্যারো অ্যান্ড জয়েন্ট ডিজিজ।
এমআরআই খুবই গুরুত্বপূর্ণ ব্যবহার হলো এমআরআইকে আমরা বিভিন্নভাবে মডিফাই করতে পারি। কখনো এমআরআই অ্যানজিওগ্রাফি, ব্রেস্ট ম্যালিগনেন্সির ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এমআরআই ব্যবহার করা হয় বা এমআরআই প্রপার্টিটা ব্যবহার করা হয়। তাহলে এমআরআইয়ের মোস্ট কমন ইন্ডিকেশন বা এমআরআইয়ের ফার্স্ট লাইন অফ ইন্ডিকেশন কাদের ক্ষেত্রে? ইন্ট্রাক্রেনিয়াল অ্যান্ড স্পাইনাল প্যাথোলজি, বোন ম্যারো অ্যান্ড জয়েন্ট ডিজিজ। ইন্ট্রাক্রেনিয়াল অ্যান্ড স্পাইনাল প্যাথোলজি, বোন ম্যারো অ্যান্ড জয়েন্ট ডিজিজ। ইন্ট্রাক্রেনিয়াল অ্যান্ড স্পাইনাল প্যাথোলজি, বোন ম্যারো অ্যান্ড জয়েন্ট ডিজিজ। এবং এমআরআই অ্যাবসোলিউট কন্ট্রা ইন্ডিকেশন কাদের ক্ষেত্রে? যাদের ইমপ্লান্ট পড়া আছে। ডিফারেন্ট টাইপ অফ ইমপ্লান্ট হতে পারে, মেটালিক ইমপ্লান্ট থেকে শুরু করে পেসমেকার, ককলিয়ার, ক্রেনিয়াল অ্যানুরিজম ক্লিপ, যাই থাকুক সব কিছুই কি এমআরআই অ্যাবসোলিউট কন্ট্রা ইন্ডিকেশন। এমআরআই অ্যাবসোলিউট কন্ট্রা ইন্ডিকেশন, ঠিক আছে? অ্যাবসোলিউট কন্ট্রা ইন্ডিকেশন। যদিও পেসমেকার যে জিনিসটা, পেসমেকারটা এখন কিছু পেসমেকার এখন আমরা পাই যেগুলো হলো বলা হয় যে এমআরআই কম্পিটিবল, এই জন্য পেসমেকারকে এখন ওরা রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশনের মধ্যে ঢুকাইছে, যেটা আমাদের পরীক্ষার জন্য একটু গুরুত্বপূর্ণ। এই পেসমেকারটাকে আগে আমরা অ্যাবসোলিউট কন্ট্রা ইন্ডিকেশন চিন্তা করতাম, এবং এটা থেকে উত্তরণের জন্য এখন যে পেসমেকারগুলো বানানো হয় সেগুলোকে বলা হয় এমআরআই কম্পিটিবল। তারপরও আমরা এমআরআই অ্যাভয়েড করব, তবে এটা বলা হয় যে এখন এটা রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন, আগে ছিল এটা অ্যাবসোলিউট কন্ট্রা ইন্ডিকেশন, ঠিক আছে? এছাড়া ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি, এটা একটা রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন। ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি এটা একটা রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন। ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি এটা একটা রিলেটিভ কন্ট্রা ইন্ডিকেশন, ঠিক আছে? এমআরআই একটা সুন্দর ফিল্ম আছে যেটাকে আমরা বলি ডিফিউশন ওয়েটেড ইমেজিং। ডিফিউশন ওয়েটেড ইমেজিং, ডিফিউশন আমাদের যে ওয়াটার মলিকুল আছে তার ডিফিউশনের উপর ভিত্তি করে আমরা একটা ইমেজিং পাই, এই ইমেজিংটা বলা হয় ডিফিউশন ওয়েটেড ইমেজিং। এটা মূলত আমাদের যে ওয়াটার মলিকুল আছে তার ব্রাউনিয়ান মুভমেন্টের উপর নির্ভর করে আমরা পাই। কার উপর? ব্রাউনিয়ান মুভমেন্টের উপর ভিত্তি করে। কার উপর ভিত্তি করে? ব্রাউনিয়ান মুভমেন্টের উপর। কার উপর ভিত্তি করে পাবো? ব্রাউনিয়ান মুভমেন্টের উপর, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ। নিউক্লিয়ার মেডিসিন হলো আমরা এর মধ্যে নতুন যে জিনিসটা আমরা ব্যবহার করি সেটা হলো নিউক্লিয়ার মেডিসিন। নিউক্লিয়ার মেডিসিনে মোস্ট কমনলি আমরা 4টা জিনিস ব্যবহার করি, টেকনিয়াম, গ্যালিয়াম, থ্যালিয়াম, আয়োডিন। টেকনিশিয়াম, এখানে দেখেন টেকনিশিয়াম, গ্যালিয়াম, থ্যালিয়াম, আয়োডিন। টেকনিশিয়াম, গ্যালিয়াম, থ্যালিয়াম, আয়োডিন। আগে শুধু আয়োডিন ব্যবহার করতো, এর পাশাপাশি আমরা এখন টেকনিশিয়াম, গ্যালিয়াম, থ্যালিয়াম ব্যবহার করি। টেকনিশিয়াম, গ্যালিয়াম, থ্যালিয়াম ব্যবহার করি। টেকনিশিয়াম, গ্যালিয়াম, থ্যালিয়াম ব্যবহার করি। এটা আমরা বিভিন্ন ডিজিজে বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। মোস্ট কমনলি আমরা দেখা যায় বিভিন্ন রকম মেটাবলিক বোন ডিজিজ, বিভিন্ন রকম আর্থোপ্যাথিস, অকাল ইনফেকশন, ট্রমাটিক ইনজুরি, বিভিন্ন জায়গায় আমরা এই নিউক্লিয়ার মেডিসিনকে ব্যবহার করতে পারি। বিভিন্ন জায়গায় নিউক্লিয়ার মেডিসিনকে ব্যবহার করতে পারি। আমরা বলেছি অনেক সময় কিছু মেটাস্টেসিস থাকে যেটা খুঁজে পাওয়া যায় না, অকাল্ট মেটাস্টেসিস বা স্কিপ মেটাস্টেসিস। সেক্ষেত্রে আমরা একটা ইমেজিং ব্যবহার করি, নাম হলো পজিট্রন ইমিশন টোমোগ্রাফি। পজিট্রন ইমিশন টোমোগ্রাফি, পজিট্রন ইমিশন টোমোগ্রাফি, পজিট্রন ইমিশন টোমোগ্রাফি। এই পজিট্রন ইমিশন টোমোগ্রাফি দিয়ে আমরা অকাল মেটাস্টেসিস বা মাইক্রো মেটাস্টেসিস ডায়াগনোসিস করতে পারি। এই পজিট্রন ইমিশন টোমোগ্রাফিতে আমরা ব্যবহার করি এখানে ব্যবহার করি 2FDG। 2FDG মানে হলো 18F 2-fluoro 2-deoxy D-glucose, 2-fluoro 2-deoxy D-glucose, 2-fluoro 2-deoxy D-glucose, 2-fluoro 2-deoxy D-glucose, 2-fluoro 2-deoxy D-glucose। এটা আমরা ব্যবহার করি কোথায়? পজিট্রন এমিশন টোমোগ্রাফিতে, পজিট্রন এমিশন টোমোগ্রাফিতে, পজিট্রন এমিশন টোমোগ্রাফিতে, ঠিক আছে? তাহলে আমরা এক্সরে সম্পর্কে জানলাম, আল্ট্রাসাউন্ড সম্পর্কে জানলাম, সিটি সম্পর্কে জানলাম, এমআরআই সম্পর্কে জানলাম। এখন আসি আমরা ডিজিজ যদি চিন্তা করি, কোন ডিজিজে কমন যে অর্থোপেডিক ডিজিজগুলো আছে, কমন অর্থোপেডিক ডিজিজ আমরা যেগুলো ট্রমা বা ট্রমাটিক কন্ডিশনে আমরা কনভেনশনাল এক্সরে করতে পারি, 3 ডাইমেনশনের জন্য আমরা সিটি করতে পারি। বাট এছাড়া আমাদের যে সফট টিস্যু ডিজিজ যেগুলো আছে, জয়েন্ট ডিজিজ, বোন ম্যারো ডিজিজ, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন হলো এমআরআই। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন হলো এমআরআই। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন হলো এমআরআই, ঠিক আছে? ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন হলো এমআরআই। এছাড়া যখন আমাদের কোনো এইখানে আমাদের কোনো সাইনোবাইটিস হয়, সেক্ষেত্রে আমাদের মোস্ট কমনলি আমরা যেটা ব্যবহার করি সেটা হলো আমি বলেছিলাম যে ডিটিপি এনহান্সড এমআরআই। ডিটিপি এনহান্সড এমআরআই সাইনোভিয়াল থিকেনিং বা কোনো সাইনোবাইটিস বা সাইনোভিয়াল কোনো ডিজিজের ক্ষেত্রে আমরা ব্যবহার করি ডিটিপি এনহান্সড এমআরআই। ডিটিপি এনহান্সড মানে হলো আমাদের ডাইইথাইল ট্রাইঅ্যামাইন পেন্টাঅ্যাসিটিক অ্যাসিড, ডাইইথাইল ট্রাইঅ্যামাইন পেন্টাঅ্যাসিটিক অ্যাসিড, ডাইইথাইল ট্রাইঅ্যামিন পেন্টাঅ্যাসিটিক অ্যাসিড। এই যে এখানে দেখেন গ্যাডোলিনিয়াম ডাইইথাইল ট্রাইঅ্যামাইন পেন্টাঅ্যাসিটিক অ্যাসিড, এটা আমরা ব্যবহার করব কোথায়? এটা আমরা ব্যবহার করব আমাদের যদি কোনো সাইনোভাইটিস হয় বা সাইনোভিয়াল থিকেনিং থাকে তাহলে আমরা এটা ব্যবহার করব, ঠিক আছে? এরপরে সবগুলো ডিজিজে কমন, যে আর্টিকুলার কার্টিলেজ ডিজিজ আমরা কী ব্যবহার করব? এমআরআই ব্যবহার করব। অ্যাজ ওয়েল আমাদের যে কোনো এরকম জয়েন্ট ডিজিজ বা বোন ম্যারো ডিজিজের ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? এমআরআই। সহজ করে আমরা মনে রাখবো যে এরকম ক্ষেত্রে আমরা কী ব্যবহার করব? এমআরআই। কী ব্যবহার করব? এমআরআই, ঠিক আছে? এরপরে আসেন আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো আমাদের এখানে বিভিন্ন রকম প্লেন রেডিওগ্রাফের কথা বলা আছে। এখানে ট্রমাতে আমরা কি ব্যবহার করব, প্লেন রেডিওগ্রাফের কোথায় ব্যবহার করব, এগুলো কিছু কমন কথাবার্তা এখানে আছে। এখানে আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের এখানে
আমাদের এখানে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের কিছু কমন অ্যাবডোমিনাল কন্ডিশন। অ্যাবডোমিনাল কন্ডিশনের মধ্যে 2টা কন্ডিশন আপনার পরীক্ষার জন্য ইনফিনিট স্টার, 2টা কন্ডিশন ইনফিনিট স্টার। একটা হলো আমাদের বায়োল অবস্ট্রাকশন। বায়োল অবস্ট্রাকশন আমরা টিপিক্যাল একটা অ্যাবডোমিনাল ফটোগ্রাফ করি বা অ্যাবডোমিনাল রেডিওগ্রাফ করি, এবং রেডিওগ্রাফ করে আমরা এয়ার ফ্লুইড লেভেল দেখি। এয়ার ফ্লুইড লেভেল যদি আমরা দেখি যে এটা সেন্ট্রালি থাকে এবং কমপ্লিট থাকে, তখন সেটাকে আমরা বলি স্মল গাট অবস্ট্রাকশন। এবং যদি এটা পেরিফেরাল থাকে এবং ইনকমপ্লিট থাকে, সেটাকে আমরা বলি লার্জ গাট অবস্ট্রাকশন, সেটাকে আমরা বলি লার্জ গাট অবস্ট্রাকশন, সেটাকে আমরা বলি লার্জ গাট অবস্ট্রাকশন। এবং আমরা বলেছি যে আমাদের পারফোরেশনের কেসটা আমাদের অনেক সময় কনফিউজড করে। পারফোরেশনের ক্ষেত্রে আমরা এখানে কি দেখতে যাই, ফান্ডিক গ্যাসের জায়গা বরাবর ডান পাশে আমরা অ্যাবনর্মাল গ্যাস খুঁজি। এই অ্যাবনর্মাল গ্যাস 10 থেকে 20 ml যদি থাকে তাহলেই সেটা ডিটেক্টেড হয়। এবং এই ডিটেকশনের জন্য আমাদের অ্যাবডোমিনাল এক্সরের প্রয়োজন নয়, আমাদের কি এক্সরে যথেষ্ট, চেস্ট এক্সরে। ইরেক্ট একটা চেস্ট এক্সরে মোর দেন এনাফ টু ডায়াগনোস, যা টু ডায়াগনোস পারফোরেশন, ঠিক আছে। তাহলে পারফোরেশনের জন্য আমরা কোন ইমেজটা করব, এইখানে পারফোরেশনের জন্য আমরা করব ইরেক্ট চেস্ট এক্সরে, ঠিক আছে। এটা পারফোরেশন, এবং কত এমএল হলে আমাদের যথেষ্ট হবে, 10 থেকে 20 ml। কত এমএল হলে যথেষ্ট হবে, 10 থেকে 20 ml। কত এমএল হলে যথেষ্ট হবে, 10 থেকে 20 ml, ঠিক আছে। ইসকিমিয়া বা ইনফ্রাকশনের জন্য মোস্ট কমনলি আমরা ব্যবহার করি সিটি স্ক্যান। ইসকিমিয়া বা ইনফ্রাকশনের জন্য মোস্ট কমনলি ব্যবহার করি সিটি স্ক্যান, ঠিক আছে। জাস্ট জেনে রাখার জন্য। পরীক্ষায় আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আসে, সেটা হলো অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস পরীক্ষা যেখানে থাকে সেখান থেকে আসে। অ্যাপেন্ডিসাইটিসে নর্মালি আমাদের কোনো ইমেজিংয়ের প্রয়োজন হয় না, একান্ত যদি সেখানে ক্যালসিফিকেশন থাকে সেক্ষেত্রে আমরা এক্সরে করতে পারি, ঠিক আছে। আর যদি আমরা মনে করি যে আমরা ডেফিনেটিভ একটা ডায়াগনোসিস চিন্তা করব, তাহলে অ্যাপেন্ডিসাইটিস মূলত হয় অ্যাপেন্ডিক্সের যে লুমেনটা আছে, লুমেন অবস্ট্রাকশনের জন্য। এবং এই অ্যাপেন্ডিক্সে যদি আমরা একটা থিকেন্ড অ্যাপেন্ডিক্স খুঁজে পাই, তাহলে আমরা নিশ্চিত হব যে আসলে পেশেন্টের অ্যাপেন্ডিসাইটিস হয়েছে বা কোনো ইনফেকশন হয়েছে বা কোনো ইনফ্লামেশন হয়েছে। এই যে থিকেন্ড অ্যাপেন্ডিক্স খোঁজার জন্য আমাদের লাগবে সিটি স্ক্যান। এবং এটা কত বেশি পাইলে ডায়াগনোস্টিক, মোর দ্যান 7 মিলিমিটার। পরীক্ষার জন্য ইনফিনিট স্টার, যে একটা অ্যাপেন্ডিসাইটিস ডায়াগনোস্টিক যদি আমি বলতে চাই, ডেফিনেটিভলি বলতে চাই, তাহলে তার ডায়ামিটার বা তার থিকনেস কত হতে হবে, মোর দ্যান 7 মিলিমিটার। কত হইতে হবে, মোর দ্যান 7 মিলিমিটার। কত হইতে হবে, মোর দ্যান 7 মিলিমিটার। কত হতে হবে, মোর দ্যান 7 মিলিমিটার, ঠিক আছে। অ্যাপেন্ডিসাইটিসের মতো আমাদের কিছু কন্ডিশন আছে। অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা শুরু হয় রাইটে, আর যদি এই একই ব্যথা লেফটে থাকে, সাথে পাইরেক্সিয়া থাকে, সেটাকে আমরা বলি ডাইভার্টিকুলাইটিস। সেটাকে আমরা কি বলি, ডাইভার্টিকুলাইটিস, ঠিক আছে। তাহলে অ্যাপেন্ডিসাইটিস হলো, এবং আমরা এখানে ডাইভার্টিকুলাইটিস বললাম। কোলিসিস্টাইটিস বা বিলিয়ারি কোলিক বা জন্ডিস, আমরা বলেছি হেপাটোবিলিয়ারি বা রেনাল ডিজিজ, আমার ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন কী হবে, আল্ট্রাসাউন্ড। হেপাটোবিলিয়ারি বা রেনাল ডিজিজ, আমার ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন কী হবে, আল্ট্রাসাউন্ড। হেপাটোবিলিয়ারি বা রেনাল ডিজিজ, ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন কী হবে, আল্ট্রাসাউন্ড। এবং যদি গল ব্লাডারে তার স্টোন থাকে, তাহলে আমি কী পাবো, আমি তার গল ব্লাডারটা ডিস্টেন্ডেড পাবো, ওয়ালটা থিকেনিং পাবো। গল ব্লাডারটা ডিস্টেন্ডে থাকবে, ওয়ালটা থিকেনিং থাকবে। গল ব্লাডারটা ডিস্টেনশন থাকবে, ওয়ালটা থিকেনিং থাকবে। কতখানি থিকেনিং থাকবে, মোর দ্যান 3 মিলিমিটার। 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 তাহলে গল স্টোনের ক্ষেত্রে আমরা থিকেনিং খুঁজে পাবো কত মিলিমিটার, মোর দ্যান 3 মিলিমিটার। অ্যাপেন্ডিসাইটিসের ক্ষেত্রে খুঁজে পাবো কত মিটার, মোর দ্যান 7 মিলিমিটার। কত মিলিমিটার, মোর দ্যান 7 মিলিমিটার। কত মিলিমিটার, মোর দ্যান 7 মিলিমিটার, ঠিক আছে। এরপর দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো আমাদের ইমেজিংয়ের অনকোলজি। আমি বলেছি একটা অনকোলজিক্যাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমরা যে কোনো ইমেজিং করতে পারি, বাট আমার দরকার হলো একটা 3 ডাইমেনশনাল নলেজ। এবং 3 ডাইমেনশনাল নলেজের ক্ষেত্রে আপনাদের পরীক্ষা মোস্ট কমনলি রেকটাল ম্যালিগনেন্সির কথা বলে, এবং রেকটাল ম্যালিগনেন্সির ক্ষেত্রে আপনার ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন উইল বি এমআরআই। 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 ফার্স্ট লাইন অফ ইনভেস্টিগেশন কী হবে, এমআরআই। আর যদি আমরা মেটাস্টেসিস খুঁজতে যাই, অনেক সময় কিছু মেটাস্টেসিস আমরা খুঁজে পাই না বা বের করতে পারি না, প্রাইমারি সোর্স খুঁজে পাই না, এরকম ক্ষেত্রে অকাল মেটাস্টেসিস, বা যদি আমরা চিন্তা করি যে পেশেন্টের যদি আমরা স্কিপ মেটাস্টেসিস, তাহলে আমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো পেট সিটি। সেটাকে আমরা কি বলি, পেট সিটি বা পজিট্রন এমিশন টোমোগ্রাফি। কি দিয়ে করি, এফডিজি। কি দিয়ে করি আমরা, এফডিজি, ঠিক আছে। 2-fluoro-2-deoxy-D-গ্লুকোজ। তাহলে পরীক্ষার জন্য ইনফিনিট স্টার একটা অধ্যায় হলো আমাদের ডায়াগনস্টিক ইমেজিং, এবং খুবই মজার একটা চ্যাপ্টার। আপনি যদি এই ডায়াগনস্টিক ইমেজিংটা একটু পারেন, তাহলে যেটা হবে যে আপনার পেশেন্টটাও অনেকভাবে বেনিফিটেড হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা, যে পেশেন্ট আপনার কাছে স্যাটিসফাইড থাকবে, কারণ আপনি তাকে অদরকারি বা অপ্রয়োজনীয় কোনো ইনভেস্টিগেশন দিচ্ছেন না, যেটাই দিচ্ছেন তার একটা রেশনালি আছে। ওকে,
তাহলে ডায়াগনস্টিক ইমেজিং অংশ আমরা জানলাম যে আমরা কোথায় এক্সরে দিব, অর্থোপেডিক্স, ট্রমা বা চেস্ট ডিজিজের ক্ষেত্রে কোথায় সিটি স্ক্যান দিব, আল্ট্রাসাউন্ড কোথায় করব, এমআরআই কোথায় করব, কোনটার ইন্ডিকেশন কি, কোনটার কন্ট্রা ইন্ডিকেশন কি, বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে তার ফাইন্ডিংস কি হবে সেটা সম্পর্কে জানলাম, নিউক্লিয়ার মেডিসিন সম্পর্কে জানলাম, আমরা কিছু পেট সিটি সম্পর্কে জানলাম, এবং অ্যাবনর্মাল কিছু কন্ডিশনের আমরা কোন ইমেজিংটা করি তার ফাইন্ডিংস কি সেটা জানলাম। এটা আপনার পরীক্ষার জন্য মোর দ্যান ইনফিনিটি স্টার এই অধ্যায়টা ভালো করে পড়লে অনেক অ্যাটিপিক্যাল প্রশ্নের উত্তর আপনি খুব সহজে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে, এরপরে আমাদের যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা হলো তুলনামূলক ইজি চ্যাপ্টার, তুলনামূলক একটা ইজি চ্যাপ্টার। এরপরে আমাদের যে চ্যাপ্টারটা আছে এটা হলো আমাদের এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এটা আমাদের পরীক্ষার জন্য একদম মিনিমাম একটা জায়গা আমাদের লাগবে, এবং টিপিক্যালি এন্ডোস্কোপি অংশে আমাদের যেটা লাগে সেটা হলো আসলে এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্ট আমরা কিভাবে স্টেরিলাইজেশন করি। আমাদের এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্টগুলো আমরা কমনলি ব্যবহার করি। এই এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্ট আমরা এখন বিভিন্ন রকম এন্ডোস্কোপি বাজারে অ্যাভেলেবেল, তাই না? কনভেনশনাল যে এন্ডোস্কোপিগুলো ছিল সেগুলো বিভিন্ন নামে ছিল, ইসোফেগো গ্যাস্ট্রো ডিওডেনোস্কোপি নামে ছিল, কোলোনোস্কোপি নামে ছিল। এই এন্ডোস্কোপি ছাড়াও এখন ক্যাপসুল এন্ডোস্কোপি হয়, ডাবল বেলন এন্ডোস্কোপি হয়, বিভিন্ন রকম জিনিস আমরা করে থাকি। এই যে এন্ডোস্কোপিগুলো, এই এন্ডোস্কোপিগুলো যখন আমরা ব্যবহার করি এখানে কিছু অ্যাটিপিক্যাল জিনিস আছে। যেমন এন্ডোস্কোপি, এটা একটা ডায়াগনস্টিক প্রসিডিউর, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা একটা ডায়াগনস্টিক প্রসিডিউর, বাট মেবি থেরাপিউটিক। এই ডায়াগনস্টিক প্রসিডিউর হলো এটার ক্ষেত্রে অনেক সময় পেশেন্টের সিডেশন প্রয়োজন হয়, এমনকি জেনারেল অ্যানেস্থেসিয়া দেওয়ারও প্রয়োজন হতে পারে। এবং এই আমরা যখন এন্ডোস্কোপি করতে যাই তখন পেশেন্টের একটা নর্মাল অপারেশনের মতো করে প্রিপেয়ার করতে হয়, নর্মাল অপারেশনের মতো করে পেশেন্টকে আমাদের প্রিপেয়ার করতে হয়। এই এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্টগুলো যখন আমরা স্টেরিলাইজেশন করি এটা খুবই গুরুত্বপূর্ণ। এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্টগুলো নর্মালি আমাদের যে স্টিম বেসড থেরাপি বা অটোক্লেভিং এটা সে করতে পারে না, বা এটা তার এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে করা যায় না। দ্যাটস ওয়াই এখানে আমাদেরকে সিলেক্ট করতে হয় গ্লুটারালডিহাইড 2%, গ্লুটারালডিহাইড 2%, গ্লুটারালডিহাইড 2%, গ্লুটারালডিহাইড 2%, গ্লুটারালডিহাইড পরীক্ষার জন্য মোর দ্যান ইনফিনিটি স্টার 2% গ্লুটারালডিহাইড। গ্লুটারালডিহাইড না করতে পারলে আমরা হয়তো ইথাইলিন অক্সাইড করতাম অথবা গ্যামা রেডিয়েশন করতাম, বাট মোস্ট কমনলি আমরা যেটা ব্যবহার করি সেটা হলো 2% গ্লুটারালডিহাইড। এই এন্ডোস্কোপির ক্ষেত্রে আমরা বিভিন্ন রকমভাবে এন্ডোস্কোপি করতে পারি। কমন যে এন্ডোস্কোপিগুলো আছে যদি আমি উপর থেকে শুরু করি সেটা হলো ইসোফেগো গ্যাস্ট্রো ডিওডেনোস্কোপি। ইসোফেগো গ্যাস্ট্রো ডিওডেনোস্কোপি এটা আমরা কোনো পেশেন্টের যদি আমরা দেখি যে ডিসপ্লেজিয়া আছে, পেশেন্টের আমাদের ভমিটিং আছে, সেক্ষেত্রে আমরা এটা ডায়াগনস্টিক করতে পারি। আবার কারো যদি আমাদের দেখা যায় ইসোফেজিয়াল স্ট্রিকচার আসে, এই ইসোফেজিয়াল স্ট্রিকচার যদি থাকে সেক্ষেথে আমি ডাইলেটেশনের জন্য এটা ব্যবহার করতে পারি। অথবা কোনো পেশেন্টের যদি আমি দেখি যে ইসোফেজিয়াল ভ্যারিস আছে সেক্ষেত্রে আমি এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশনের জন্য, স্ক্লেরোথেরাপিক এজেন্ট দেওয়ার জন্য আমরা এই এন্ডোস্কোপিটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, ঠিক একই রকমভাবে আমি যদি চিন্তা করি যে একটা কোলোনোস্কোপি, তার ক্ষেত্রেও আমি এরকম আমার থেরাপিউটিকও করতে পারি, ডায়াগনস্টিক করতে পারি, ছোটো ছোটো পলিপেক্টমিও করা যায়। ঠিক আছে, এই এন্ডোস্কোপি আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি। টিপিক্যাল যেটা কনভেনশনালি আমরা ব্যবহার করি এটা সবই ভালো, যেটা একটা আমরা খুব সুন্দর করে দেখতে পাই, কিন্তু এটা সমস্যা হলো এটা রেঞ্জটা কম, এটা মূলত স্মল গার্ড পর্যন্ত যায়, তারপরে আর যায় না। সেক্ষেত্রে এই যে স্মল গার্ড পর্যন্ত যায় আরও বেশি ভিজুয়ালাইজ করার জন্য তখন আমরা নিয়ে আসছি ক্যাপসুল এন্ডোস্কোপি, ডাবল বেলুন এন্ডোস্কোপি, এই জায়গাগুলো। ক্যাপসুল এন্ডোস্কোপির আবার সমস্যা যেটা হলো যে কারো যদি কোনো অবস্ট্রাকশন থাকে, কারো যদি আমার যদি কোনো থেরাপিউটিক পারপাস থাকে, তাহলে আবার ক্যাপসুল এন্ডোস্কোপি ব্যবহার করা যাবে না, কারণ এটা আমাদের বায়োপসি নেওয়ার মতো সামর্থ্য ক্যাপসুল এন্ডোস্কোপির নাই। তাহলে এদের সবার কিছু লিমিটেশন আছে, কিছু সম্ভাবনা আছে। এন্ডোস্কোপি জগতের পরীক্ষা যদি একটা জিনিস আসে সেটা হলো ইআরসিপি আসবে। এন্ডোস্কোপি এইখানে এন্ডোস্কোপি জগতে যদি পরীক্ষা একটা জিনিস আসে সেটা আমাদের কি আসবে, ইআরসিপি আসবে। আগে আমরা ব্যবহার করতাম এমআরসিপির যেটা সুবিধা সেটা হলো ডায়াগনস্টিক, বাট ইআরসিপির সুবিধা হলো এটা বোথ ডায়াগনস্টিক অ্যান্ড অলসো থেরাপিউটিক। এবং ইআরসিপির মোস্ট কমন দুইটা ব্যবহার আছে, এর মধ্যে হলো যদি আমাদের কারো গল ব্লাডার স্টোন থাকে, গল ব্লাডার স্টোন থাকার কারণে কোনো অবস্ট্রাকশন থাকে, দেন স্পিংক্টোরেটমি করে গল ব্লাডার রিমুভাল করবে, স্পিংক্টোরেটমি করে কী করবে, গল ব্লাডার রিমুভাল করবে, স্পিংক্টোরেটমি করে কী করবে, গল ব্লাডার রিমুভাল করবে। আবার যদি কারো কোনো ম্যালিগনেন্ট biliary স্ট্রিকচার থাকে বা biliary অবস্ট্রাকশন থাকে বা biliary স্ট্রিকচার থাকে, তাহলে আমাদের সেলফ এক্সপান্ডিং যে মেটালিক স্টেন্ট, এই সেলফ এক্সপান্ডিং মেটালিক বাল্ব বা সেলফ এক্সপান্ডিং মেটালিক স্টেন্ট এটা আমরা ইআরসিপি করে ব্যবহার করতে পারি। আবার এই যে আমরা বলেছি যে এন্ডোস্কোপি বা ইআরসিপি, এমআরসিপি এদের ক্ষেত্রে আমরা বলেছি যে এখানে আমাদের কি হয়, এখানে আমাদের কিছু এক্সট্রা প্রসিডিওর আছে। পেশেন্টকে আমাদের কি করতে হয়, আমাদের সিডেট করতে হয়। তাহলে এখানে সিডেশন রিলেটেড বিভিন্ন কমপ্লিকেশন হতে পারে, যেহেতু একটা লম্বা সময় পেশেন্টটাকে আমরা এই জায়গায় ব্যবহার করব। অনেক সময় গাটে পারফোরেশন হতে পারে, গাটে হেমোরেজ হতে পারে, আমাদের কারো যদি লুজ ডেন্টাল
স্ট্রাকচার থাকে তাহলে তাদের ক্ষেত্রে এটা লস্ট হতে পারে। এই জিনিসগুলো আমরা এন্ডোস্কোপিতে হতে পারে। প্লাস এন্ডোস্কোপি যেহেতু একটা ইনভেসিভ প্রসিডিউর, এখানে আমাদের ইনফেকশন হতে পারে। কি হতে পারে? ইনফেকশন হতে পারে। এন্ডোস্কোপি যেহেতু একটা ইনভেসিভ প্রসিডিউর, এখানে 3 to 30% পেশেন্টদের ক্ষেত্রে ইনফেকশন হতে পারে। কি হতে পারে? ইনফেকশন হতে পারে, সেপসিস হতে পারে। এজন্য এন্ডোস্কোপি বলা যায় একমাত্র ইমেজিং বা একমাত্র এই ডায়াগনস্টিক্স যেখানে আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। আমাদের প্রোপাইল্যাকটিক অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়। এই অ্যান্টিবায়োটিকের মধ্যে মোস্ট কমনলি আমরা ব্যবহার করি কোঅ্যামোক্সিক্ল্যাব। কোঅ্যামোক্সিক্ল্যাব মোস্ট কমনলি আমরা ব্যবহার করি কোঅ্যামোক্সিক্ল্যাব। মোস্ট কমনলি আমরা ব্যবহার করি কোঅ্যামোক্সিক্ল্যাব। ঠিক আছে? তাহলে আমি যদি একটু সহজ করে দেখাই, জিনিসটা খুবই সিম্পল। এই অধ্যায়ে প্রশ্ন আসবে খুবই সিলেক্টিভ এবং যেটা আসবে সেটা আপনি খুব সহজেই পারবেন, খুব সহজেই পারবেন। তাহলে আমি যদি এখানে এন্ডোস্কোপি অংশে দেখাইতে চাই যে এন্ডোস্কোপি অংশে আসলে আমি কী পড়বো। এন্ডোস্কোপির ক্ষেত্রে আমি বলেছি যে প্রথমে আমরা বিভিন্ন রকমের এন্ডোস্কোপি আছে। এর মধ্যে আপনার পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো এন্ডোস্কোপি ইনস্ট্রুমেন্টগুলো কীভাবে ডিকন্টামিনেশন করবেন। এন্ডোস্কোপি ইনস্ট্রুমেন্ট কীভাবে ডিকন্টামিনেশন করবেন, এবং সবচেয়ে বড় কথা যেটা আমি বলেছি যে এন্ডোস্কোপি আমরা যে টিপিক্যাল যে স্টিম বেসড অটোক্লেভিং করি, ম্যাক্সিমাম ইনস্ট্রুমেন্ট আমরা অটোক্লেভিং করতে পছন্দ করি। এই অটোক্লেভিংটা এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্টগুলো সহ্য করতে পারে না। এই অটোক্লেভিংটা এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্টগুলো সহ্য করতে পারে না। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু গো ফর গ্লুটারালডিহাইড। উই হ্যাভ টু গো ফর গ্লুটারালডিহাইড। উই হ্যাভ টু গো ফর গ্লুটারালডিহাইড। তাহলে আমাদের চয়েস কি? গ্লুটারালডিহাইড। আমরা বলেছি এন্ডোস্কোপিটা একটা ইনভেসিভ প্রসিডিওর, এবং এই ইনভেসিভ প্রসিডিওরের ক্ষেত্রে আপনাকে সবসময় একটা প্রিপারেশন লাগবে, পেশেন্টের কনসেন্ট নিতে হবে, এবং এখানে আমাদের কিছু কমপ্লিকেশন হয়। পেশেন্টকে যেহেতু সিডেট করতে হয়, সিডেশন রিলেটেড কার্ডিও রেসপিরেটরি কমপ্লিকেশন হতে পারে, তার ডেন্টিশনের সমস্যা হতে পারে, অ্যাসপাইরেশন হতে পারে, এখানে হেমোরেজ হতে পারে, পারফোরেশন হতে পারে। এগুলো আমাদের এন্ডোস্কোপির ক্ষেত্রে কমন, এগুলো এন্ডোস্কোপির ক্ষেত্রে কমন। এটা জাস্ট এমসিকিউর জন্য আপনি একটু ছোট করে জানলেই হবে। ওকে, এরপর আমরা এখানে বিভিন্ন রকম আমরা এন্ডোস্কোপির কথা বলেছি, বিভিন্ন রকম ম্যাটেরিয়াল কথা বলা হয়েছে, কোথায় ইনফেকশন রেট কেমন হতে পারে, কোন ধরনের এন্ডোস্কোপিতে ইনফেকশন রেট কম বেশি, এগুলো কিছু কথা আছে। এগুলো পরীক্ষার জন্য আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ না। পরীক্ষার জন্য আমাদের এখানে কিছু কমন এন্ডোস্কোপি সম্পর্কে জানতে হবে। কমন এন্ডোস্কোপির মধ্যে মোস্ট কমন যেটা আমরা ব্যবহার করি, মোস্ট কমনলি যেটা আমরা ব্যবহার করি সেটা হলো ইসোফেগোগ্যাস্ট্রোডিউডেনোস্কোপি। ইসোফেগোগ্যাস্ট্রোডিউডেনোস্কোপি এটা হলো মোস্ট কমন এন্ডোস্কোপি জগতে। ইসোফেগোগ্যাস্ট্রোডিউডেনোস্কোপি মোস্ট কমনলি আমরা ব্যবহার করি এটা ডায়াগনস্টিক পারপাসে। মোস্ট কমনলি কেন ব্যবহার করি? ডায়াগনস্টিক পারপাসে। যাদের দেখা যায় ডিসপেপসিয়া থাকে, ওয়েট লস থাকে, ভমিটিং থাকে, অ্যানিমিয়া থাকে, এদের ক্ষেত্রে আমরা কি করি? এখানে ডায়াগনস্টিক ইসোফেগোগ্যাস্ট্রোডিউডেনোস্কোপি করি। বাট পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কি? থেরাপিউটিক। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলো থেরাপিউটিক। পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলো থেরাপিউটিক। যে আমরা এই যে ইসোফেগোগ্যাস্ট্রোডিউডেনোস্কোপি, এখানে কোনো পেশেন্ট যদি আমাদের ইসোফেজিয়াল স্ট্রিকচার থাকে সেক্ষেত্রে আমরা এটাকে ডাইলেট করে দিতে পারি। কোনো পেশেন্টের যদি আমাদের ইসোফেজিয়াল স্ট্রিকচার থাকে তাহলে এটাকে আমরা ডাইলেট করে দিতে পারি। প্লাস কোনো পেশেন্ট যদি ইসোফেজিয়াল ভ্যারিসেস থাকে, এই ইসোফেজিয়াল ভ্যারিসেস আমরা কী করতে পারি? ব্যান্ড লাইগেশন করতে পারি। কী করতে পারি? ব্যান্ড লাইগেশন করতে পারি। ইসোফেজিয়াল ভ্যারিস যদি থাকে তাহলে আমরা কী করতে পারি? ব্যান্ড লাইগেশন করতে পারি। কী করতে পারি? ব্যান্ড লাইগেশন করে দিতে পারি। ঠিক আছে? অথবা কোনো পেশেন্ট যদি স্ট্রিকচার থাকে তাহলে আমরা এই পেশেন্টটাকে ডাইলেটেড করে দিতে পারি বা ডাইলেটর করে দিতে পারি। এটাকে বলা হয় বুগি ডাইলেটর। সেভারিক গিলিয়াড বুগি ডাইলেটর। সেভারিক গিলিয়াড বুগি ডাইলেটর। তার ডাইলেটর শব্দটা জেনে রাখলেই হবে। তাহলে ভ্যারিসেসের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশন। ভ্যারিসেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশন। ভ্যারিসেসের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশন। এবং আমরা ইসোফেজিয়াল স্ট্রিকচারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি বুগি ডাইলেটর। ইসোফেজিয়াল স্ট্রিকচারের ক্ষেত্রে ব্যবহার করতে পারি বুগি ডাইলেটর। ঠিক আছে? এছাড়া আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এন্ডোস্কোপি ব্যবহার করে থাকি। বিভিন্ন জায়গায় আমরা এন্ডোস্কোপি ব্যবহার করি। ঠিক আছে? এরপরে দেখেন এন্ডোস্কোপি, এই আমরা ইসোফেগোগ্যাস্ট্রোডিউডেনোস্কোপি ছাড়াও আমরা বিভিন্নভাবে কোলোনোস্কোপি ব্যবহার করি, বিভিন্ন ম্যাটেরিয়াল ব্যবহার করি। এখানে দেখেন এন্ডোস্কোপিক অ্যাসেসমেন্ট দ্য স্মল বাউল নিয়ে কিছু কথা আছে। এখানে আমরা কোনটা কীভাবে অ্যাসেস করব, কোনটা দেখতে কেমন হবে, এগুলো নিয়ে কিছু কথা বলা আছে। এখানে আসেন টিপিক্যালি আমরা 3 ধরনের এন্ডোস্কোপি ব্যবহার করি। একটা হলো কনভেনশনাল, একটা হলো ক্যাপসুল, আর একটা হলো ডাবল বেলুন। কনভেনশনাল সুবিধা হলো একটা একদম সিম্পল টেকনিক, খুব সহজেই করা যায়। বাট সমস্যা হলো এটা আমরা খুব অল্প অংশ দেখতে পাই। নর্মালি দেখা যায় আমাদের প্রক্সিমাল স্মল বাউলটা আমরা ভালো দেখতে পাই। প্রক্সিমাল স্মল বাউলটা আমরা ভালো দেখতে পাই। ঠিক আছে? আমাদের যে পাইলোরাস আছে তার 100 সেন্টিমিটার বেশি আমরা এখানে দেখতে পাই না। পাইলোরাস আছে তার 100 সেন্টিমিটার বেশি আমরা দেখতে পাই না। তার বিপরীতে আমরা আনছি ক্যাপসুল এন্ডোস্কোপি। ক্যাপসুল এন্ডোস্কোপিতে যেটা সুবিধা হলো আমরা স্মল বাউলের এই 100 সেন্টিমিটার বাইরেও অনেকখানি দেখতে পাই। কিন্তু এখানে যেটা সমস্যা হলো, যেহেতু এটা ক্যাপসুলে আটকানো থাকে, এখান থেকে আমরা কোনো বায়োপসি নিতে পারি না। কোনো বায়োপসি নিতে পারি না। কি নিতে পারি না? কোনো বায়োপসি নেওয়া যায় না। কি নেওয়া যায় না? বায়োপসি নেওয়া যায় না। এবং যাদের স্ট্রিকচারের পেশেন্ট
তাদের ক্ষেত্রে এটা দেওয়া যাবে না, তাহলে পেশেন্টটার জন্য এটা খুবই ডেঞ্জারাস হতে পারে, তাহলে পেশেন্টের জন্য এটা ডেঞ্জারাস হতে পারে। এর বিপরীতে আবার আনা হয়েছে ডাবল বা সিঙ্গেল বেলন এন্টেরোস্কোপি, ডাবল বা সিঙ্গেল বেলন এন্টেরোস্কোপি, যেটা স্মল বাউল থেকে শুরু করে সব ধরনের থেরাপিউটিক সব কিছুই এখানে আমরা নিতে পারি, সব কিছুই নিতে পারি। এটা হলো একদম আমাদের বলা যায় তিনটার মধ্যে সবচেয়ে ভালো, তিনটার মধ্যে সবচেয়ে ভালো। তাহলে এখানে আমরা তিনটা জিনিস পাচ্ছি, কনভেনশনাল এন্ডোস্কোপি, ক্যাপসুল এন্ডোস্কোপি অ্যান্ড ডাবল বা সিঙ্গেল বেলুন এন্টেরোস্কোপি। ঠিক আছে, আচ্ছা এখানে দেখেন পরীক্ষার জন্য আমি বলছি যে একটা জিনিস পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার, সেটা হলো এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি, বা যেটাকে আমরা বলি ইআরসিপি। এটা পরীক্ষার জন্য মোর দ্যান ইনফিনিটি স্টার, এটা পরীক্ষার জন্য মোর দ্যান ইনফিনিটি স্টার। আমরা বলছি যে পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার হলো এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি, এবং এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফির আমরা বলেছি কমন দুইটা ইন্ডিকেশন আছে। মোস্ট কমন ইন্ডিকেশন যেটা, সেটা হলো আমাদের যদি biliary obstruction থাকে ডিউ টু গলস্টোন ডিজিজ, যদি if there is biliary obstruction due to gallstone disease, then we will go for sphincterotomy and removal of the stone, sphincterotomy and removal of the stone। তাহলে আমরা কি করব, sphincterotomy and removal of the stone, 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 sphincterotomy and removal of the stone। ঠিক আছে, তাহলে আমাদের যদি কোনো পেশেন্ট আমরা দেখি যে কোনো biliary obstruction আছে ডিউ টু gallstone disease, then we have to go for sphincterotomy and removal of the stone, sphincterotomy and removal of the stone। ঠিক আছে, sphincterotomy and removal of the stone। আর যদি আমরা দেখি যে কোনো পেশেন্টের কোনো biliary stricture থাকে, সেটা হতে পারে benign or malignant, দেন আমরা কি জন্য যাব, দেন উইল গো ফর ডাইলেটেশন উইথ সেলফ এক্সপান্ডিং মেটাল স্ট্যান্ড, 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 ডাইলেটেশন উইথ সেলফ এক্সপান্ডিং মেটাল স্ট্যান্ড। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, ডাইলেটেশন উইথ সেলফ এক্সপান্ডিং মেটাল স্ট্যান্ড। ঠিক আছে, তাহলে আমরা ইআরসিপি করতে পারি। এরপরে আমাদের কমন কিছু কথা আছে যে এখানে ইআরসিপি করার পর কমন কিছু কমপ্লিকেশন হয়। কমপ্লিকেশনের মধ্যে হতে পারে আমাদের পারপোরেশন, হতে পারে হেমোরেজ, হতে পারে প্যানক্রিয়াটাইটিস। পারপোরেশন, হেমোরেজ, প্যানক্রিয়াটাইটিস চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো সেপসিস। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি, সেপসিস। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি, সেপসিস। এবং এই সেপসিস প্রিভেন্ট করার জন্য আমরা একটা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, সেটাকে আমরা বলি কোঅ্যামোক্সিক্ল্যাব। সেপসিস প্রিভেন্ট করার জন্য আমরা একটা, বা এন্ডোস্কোপি পেশেন্টের ক্ষেত্রে আমরা যদি এই ইনফেকশনগুলো বা সেপসিস প্রিভেন্ট করতে চাই, দেন উই হ্যাভ টু গো ফর কোঅ্যামোক্সিক্ল্যাব। আমরা কি দেবো, কোঅ্যামোক্সিক্ল্যাব দেবো। কি দেবো, কোঅ্যামোক্সিক্ল্যাব দিব। ঠিক আছে, এই কোঅ্যামোক্সিক্ল্যাবটা পরীক্ষার জন্য আমাদের লাগবে, কোঅ্যামোক্সিক্ল্যাবটা পরীক্ষার জন্য আমাদের লাগবে। তাহলে এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবার আগের জায়গায় চলে আসি, আমরা ইআরসিপিতে ছিলাম। তাহলে ইআরসিপি দুইটা থেরাপিউটিক ইন্ডিকেশন আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি কারো biliary obstruction থাকে, এবং biliary obstruction ডিউ টু হোয়াট, ডিউ টু gallstone, দেন উই হ্যাভ টু গো ফর sphincterotomy and removal of the stone, sphincterotomy and removal of the stone। অ্যান্ড আমরা যদি পেশেন্টকে পাই যে পেশেন্টের কোনো biliary stricture আসছে, benign or malignant, দেন উই উইল গো ফর সেলফ এক্সপান্ডিং মেটাল স্ট্যান্ড, সেলফ এক্সপান্ডিং মেটাল স্ট্যান্ড। এই যে প্রসিডিউরগুলো, এখানে কমন কিছু কমপ্লিকেশন হতে পারে। আমরা বলেছি পেশেন্টের কি হতে পারে, পেশেন্টের হেমোরেজ হতে পারে, পেশেন্টের পারপোরেশন হতে পারে, পেশেন্টের প্যানক্রিয়াটাইটিস হতে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হতে পারে সেটা হলো সেপসিস। অ্যান্ড টু প্রিভেন্ট দিস সেপসিস উই হ্যাভ টু গো ফর অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস, অ্যান্ড উই উইল গিভ দিস অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস থ্রো কোঅ্যামোক্সিক্ল্যাব, ওকে। এরপর এখানে কোলোনোস্কোপি সম্পর্কে কিছু কথা বলা আছে। কোলোনোস্কোপি আমরা কমনলি কিছু জায়গায় করে থাকি, এর মধ্যে এখানে কমন কিছু ইন্ডিকেশন দেওয়া আছে। পেশেন্ট যদি রেকটাল ব্লিডিং থাকে, অ্যাবডোমিনাল পেইন থাকে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, আনএক্সপ্লেইনড আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি থাকে, পেশেন্ট যদি আমাদের ক্রনিক ডায়রিয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা কোলোনোস্কোপি করব। এছাড়া কিছু পেশেন্টের স্ক্রিনিংয়ের জন্য, ফলো আপের জন্য বা সার্ভেইলেন্সের জন্য আমরা কি করে থাকি, কোলোনোস্কোপি করে থাকি। স্ক্রিনিংয়ের জন্য, ফলো আপের জন্য, সার্ভেইলেন্সের জন্য আমরা কি করে থাকি, কোলোনোস্কোপি করে থাকি। কি করে থাকি, কোলোনোস্কোপি করে থাকি। ঠিক আছে, এখানে গুরুত্বপূর্ণ একটা লাইন আছে, সেটা হলো আমাদের থেরাপিউটিক কোলোনোস্কোপি। গুরুত্বপূর্ণ একটা লাইন আছে, সেটা হলো থেরাপিউটিক কোলোনোস্কোপি। এই যে থেরাপিউটিক কোলোনোস্কোপি, এখানে আমাদের লাইন দেখেন, মোস্ট কমন থেরাপিউটিক প্রসিডিওর পারফর্ম বাই কোলোনোস্কোপি ইজ রিসেকশন অফ কোলোনিক পলিপ। মোস্ট কমন যেটা আমরা থেরাপিউটিক করে থাকি সেটা হলো রিসেকশন অফ দ্য কোলোনিক পলিপ, রিসেকশন অফ দ্য কোলোনিক পলিপ। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কোলোনিক পলিপ আছে সেটাকে আমরা রিসেক্ট করতেছি, কোলোনিক পলিপ আছে সেটাকে আমরা রিসেক্ট করতেছি। তাহলে মোস্ট কমন যেটা, সেটা হলো রিসেকশন অফ দ্য কোলোনিক পলিপ। মোস্ট কমনলি আমরা কি করি, রিসেকশন অফ দ্য কোলোনিক পলিপ। মোস্ট কমনলি কি করি, রিসেকশন অফ দ্য কোলোনিক পলিপ। এখানে একটা নিউয়ার ইনভেস্টিগেশন সম্পর্কে দেওয়া আছে, নিউয়ার ইনভেস্টিগেশন সম্পর্কে বলা আছে। এই নিউয়ার ইনভেস্টিগেশনটা আমাদের পরীক্ষার জন্য একটু লাগবে, সেটা হলো এন্ডোস্কোপিক
এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। আমরা যদি এন্ডোস্কোপি এবং আল্ট্রাসাউন্ড দুইটাকে একসাথে ইন্টারমিঙ্গেল করে ফেলতে পারি, দুইটার বৈশিষ্ট্যগুলোকে একটা ইনস্ট্রুমেন্টে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এন্ডোস্কোপিক জিনিসগুলোও দেখতে পারবো। আবার এন্ডোস্কোপ দিয়ে যেহেতু আমরা সারফেসের জিনিসগুলো দেখছি, আল্ট্রাসাউন্ড যখন ব্যবহার করব তখন ডেপথের স্ট্রাকচারগুলোও দেখতে পারবো। তাহলে আমরা এন্ডোস্কোপি এবং আল্ট্রাসাউন্ড দুইটা প্রপার্টিকে যখন একসাথে মিলাই দিচ্ছি, এই দুইটা জিনিসকে যখন একসাথে কম্বাইন করে দিচ্ছি, সেটাকে আমরা বলছি এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। এই এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডটা হতে পারে রেডিয়াল, হতে পারে লিনিয়ার, হতে পারে রেডিয়াল, হতে পারে লিনিয়ার, দুই টাইপসের হতে পারে। এবং এই এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডটা আমরা থেরাপিউটিক কাজেও ব্যবহার করতে পারি, ডায়াগনস্টিক কাজেও ব্যবহার করতে পারি। আমরা ডায়াগনস্টিক কাজে যদি আমরা ব্যবহার করি, বিভিন্ন রকমের ম্যালিগনেন্সি ডায়াগনোসিস করার ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। আমরা শুধুমাত্র জাস্ট দেখে আসবো না, প্লাস তার ডেপথ কতটুকু, সে কোন স্টেজে আছে, তার অ্যাসোসিয়েটেড লিম্ফ নোডে কোনো সোয়েলিং আছে কিনা, অ্যাসোসিয়েটেড লিম্ফ নোডে কোনো ইনভলভমেন্ট আছে কিনা, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। তার এক্সট্রা মিউকোজাল কোনো ইনভলভমেন্ট আছে কিনা, সে অন্যান্য কোনো স্ট্রাকচার ইনভলভ আছে কিনা, সব কিছু আমরা দেখতে পারবো কি দিয়ে? এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড দিয়ে। এবং শুধু দেখতে পারা না, নট অনলি ডায়াগনস্টিক বাট অলসো যদি আমার কোনো এইখান থেকে কোনো বায়োপসি নেওয়ার প্রয়োজন হয়, দেন আই উইল গো ফর বায়োপসি থ্রু দিস এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড। এবং বায়োপসি কোথায় ব্যবহার করি? মোস্ট কমনলি আমরা যে প্যারা ইসোফেজিয়াল লিম্ফ নোডগুলো থাকে অথবা অন্যান্য যে জিআইটি যে লিম্ফ নোডগুলো থাকে, এই জিআইটি লিম্ফ নোড বা লেশন বা অন্যান্য যে লিম্ফ নোডগুলো থাকে, সেখান থেকে আমরা বায়োপসি নিতে পারি। কি নিতে পারি? বায়োপসি নিতে পারি। কি দিয়ে? এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড দিয়ে। তাহলে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার জন্য লাগবে, যেহেতু এটা নতুন টপিকস, পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা শেষ করবো। তাহলে এন্ডোস্কোপি একদম ইজি একটা জিনিস। এন্ডোস্কোপি আমরা এখন কমনলি ব্যবহার করি, এটা একটা ইনভেসিভ প্রসিডিওর। এবং এই এন্ডোস্কোপির ক্ষেত্রে আমরা কমনলি আমরা বলেছি যে ডিকন্টামিনেশনটা আমরা ইউজুয়ালি করি কি দিয়ে? গ্লুটারালডিহাইড। এটা কি দিয়ে করা হয় না? অটোক্লেভ দিয়ে করা হয় না। এবং এই এন্ডোস্কোপির ক্ষেত্রে আমরা কনভেনশনাল এন্ডোস্কোপির যেটা লিমিটেশন, এটা হলো খুব বেশি দূর আমরা দেখতে পাই না, অনলি স্মল ভায়াল। এই লিমিটেশন কভার করার জন্য আমরা কি এনেছি? সেটা হলো ক্যাপসুল এন্ডোস্কোপি। বাট ক্যাপসুল এন্ডোস্কোপিতে আমরা স্মল বাউলের যে লিমিটেশন সেটা কভার করতে পেরেছি, বাট এখানে আবার কি নেওয়া যায় না? বায়োপসি নেওয়া যায় না। এই যে দুইটা মিলে আলটিমেটলি যেটা আনা হয়েছে সিঙ্গল বা ডাবল বেলেন এন্টেরোস্কোপি। মোস্ট কমনলি যে এন্ডোস্কোপি বা ব্যবহার করি সেটা হলো আমরা ইসোফেগো গ্যাস্ট্রোডিউরেনোস্কোপি, ইসোফেগো গ্যাস্ট্রোডিউরেনোস্কোপি, ইসোফেগো গ্যাস্ট্রোডিউরেনোস্কোপি। এই ইসোফেগো গ্যাস্ট্রোডিউরেনোস্কোপি আমরা মোস্ট কমনলি ব্যবহার করি বিভিন্ন ডায়াগনস্টিক পারপাসে। কারো যদি ডিসপেপসিয়া থাকে, কারো যদি ডিসফেজিয়া থাকে, ভমিটিং থাকে, সেক্ষেত্রে ব্যবহার করি। বাট এটা দুইটা গুরুত্বপূর্ণ ডায়াগনস্টিক পারপাস আছে। একটা হলো এটা আমরা ব্যবহার করি কোনো প্রকার যদি কারো এখানে স্ট্রিকচার থাকে দেন ডাইলেট করার জন্য, এটাকে আমরা বলি ভুগি ডাইলেটর। এবং আমরা ব্যবহার করি কারো যদি ইসোফেজিয়াল ভ্যারিসিস থাকে দেন এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশন করার জন্য আমরা ব্যবহার করি। এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়েটোগ্রাফি, এটা আমরা ব্যবহার করি মূলত থেরাপিউটিক পারপাসে। কারো যদি ভিলিয়ারি অবস্ট্রাকশন হয় ডিউ টু গলস্টোন, দেন আমরা কি করি? স্পিংটেরোটমি অ্যান্ড গলস্টোন রিমুভাল, স্পিংটেরোটমি অ্যান্ড গলস্টোন রিমুভাল। কারো যদি ভিলিয়ারি স্ট্রিকচার থাকে বেইনাইন অর ম্যালিগনেন্ট, তাহলে আমরা সেলফ এক্সপান্ডিং মেটাল স্ট্যান্ড দিয়ে দেই। কি দিয়ে দেই? সেলফ এক্সপান্ডিং মেটাল স্ট্যান্ড। কোলোনোস্কোপি আমরা বিভিন্ন রকম কারণে আমরা করে থাকি, মোস্ট কমনলি আমরা ইউজ হয় এটা, এবং কমনলি আমরা এটা ব্যবহার করি। কারো যদি ক্রনিক অ্যানিমিয়া থাকে, ব্লিডিংয়ের হিস্ট্রি থাকে, আনএক্সপ্লেইনড ওয়েট লসের হিস্ট্রি থাকে, ক্রনিক ডায়রিয়া থাকে, তাহলে আমরা করি। বাট এটার থেরাপিউটিক ইন্ডিকেশন মূলত আমরা ব্যবহার করি বিভিন্ন রিসেকশন অফ দ্য কোলোনিক পলিপ, রিসেকশন অফ দ্য কোলোনিক পলিপ, রিসেকশন অফ দ্য কোলোনিক পলিপ। লাস্ট অফ অল আমরা একটা নিউয়ার জিনিস নিয়ে জানলাম, সেটা হলো এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড, যেখানে এন্ডোস্কোপি প্লাস আল্ট্রাসাউন্ড দুইটার প্রপার্টিকে একসাথে কম্বাইন করা হয়েছে। এই এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড দিয়ে আমরা খুব সহজে থেরাপিউটিক আমরা যে বিভিন্ন ম্যালিগনেন্সি সেটার স্টেজিং সম্পর্কে, সেটার ডায়াগনোসিস সম্পর্কে জানতে পারবো। প্লাস যদি প্রয়োজন হয় আমাদের যে প্যারাইসোফিজিয়াল যে লিম্ফ নোডগুলো আছে, লেশনের চারপাশে যে লিম্ফ নোডগুলো আছে, সেখান থেকে আমরা চাইলে বায়োপসি নিতে পারবো। ঠিক আছে, ওকে। এই অধ্যায়তে এটাই মোর দ্যান এনাফ। এরপরে যে অধ্যায়, এইখান থেকে কিছুই বাদ দেওয়া যাবে না, সেটা হলো 11 নম্বর অধ্যায়। এরপরে আপনাদের লেকচারে আমাদের যেটা আছে সেটা হলো 11 নম্বর চ্যাপ্টার। এই 11 নম্বর চ্যাপ্টার থেকে মোটামুটি আপনি তেমন কিছুই বাদ দিতে পারবেন না। এটা পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। তাহলে এই অধ্যায় থেকে আপনার একটু ডিটেলস পড়াশোনা করতে হবে। এই অধ্যায়টার নাম হলো আমাদের টিস্যু অ্যান্ড মলিকুলার ডায়াগনোসিস। আপনি একজন সার্জন হিসেবে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন অপারেশন করবেন, অপারেশন করার পরে আপনি আসলে কিসের অপারেশন করছেন, সেটা কি ছিল, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি হয়তো ইমেজিং দেখে, আপনি প্রথম আপনার কাছে একটা পেশেন্ট আসলো, আপনি একটা ইমেজিং দেখে হয়তো একটা অ্যাসেসমেন্ট করলেন,
এটা হ্যাঁ, এটা এই জায়গায় আর এই লেশনটা হতে পারে, এই টাইপের হতে পারে। বাট আসলে ডেফিনিটিভলি আপনি যে অ্যাজাম্পশনটা করেছেন সেটা ট্রু অর ফলস, আপনি যে ডায়াগনোসিসটা চিন্তা করেছেন সেটা ট্রু অর ফলস, সেটা ভিনাইন অর ম্যালিগনেন্ট, সেটা আরও কি রিসেক্ট করার প্রয়োজন ছিল কিনা, এই ডিসিশনগুলো নেওয়ার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে কি টিস্যু অ্যান্ড মলিকুলার ডায়াগনোসিস। শুধু তাই না, আপনি যেই জায়গাটা অপারেশন করেছেন তার প্রগনোসিস কেমন হবে, পোস্ট অপারেটিভ তার রেডিওথেরাপি কেমোথেরাপি লাগবে কিনা, নাকি অন্য কোনো ইমিউনোথেরাপি দিতে হবে, এটার ফেট কেমন, এটার প্রগনোসিস কেমন, সব কিছুই আপনাকে হেল্প করবে টিস্যু অ্যান্ড মলিকুলার ডায়াগনোসিস। এই টিস্যু অ্যান্ড মলিকুলার ডায়াগনোসিসে আমাদের বিভিন্ন রকম প্যারামিটার আছে। মোস্ট কমনলি আমরা যদি টিস্যু অ্যান্ড মলিকুলার ডায়াগনোসিস চিন্তা করি, আদি যুগ থেকে আমরা করে আসতেছি হিস্টোলজি অ্যান্ড সাইটোলজি। আদি যুগ থেকে আমরা কি করে আসি? হিস্টোলজি অ্যান্ড সাইটোলজি। যখন আমরা একটা টিস্যু নিয়ে কাজ করি তখন সেটাকে আমরা বলি হিস্টোলজি, যখন একটা সিঙ্গেল সেল নিয়ে কাজ করি সেটা বলি সাইটোলজি। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্ক্র্যাপিং, সিক্রেশন এগুলো কালেক্ট করে আমরা এই সাইটোলজিক্যাল এক্সামিনেশনগুলো করি। বাট সার্জনদের জন্য মোস্ট কমন একটা জিনিস হলো ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। সার্জনদের জন্য মোস্ট কমন জিনিস হলো ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। বিভিন্ন সুপারফিশিয়াল স্ট্রাকচার যারা আছে, ব্রেস্ট, থাইরয়েড, লিম্ফ নোড অথবা টেস্টিস অথবা কোনো সুপারফিশিয়াল সোয়েলিং, এগুলোর ক্ষেত্রে আমরা কি করি? ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি করি। অ্যাসপিরেশন সাইটোলজি করে আমরা সেখানে বোঝার চেষ্টা করি যে সেটা ম্যালিগনেন্ট অর বিনাইন অথবা কোনো ইনফ্লামেটরি চেঞ্জ। একটা জায়গায় ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি কাজ করে না, সেটা হলো আমাদের ফলিকুলার অ্যাডিনোমা এবং কার্সিনোমা। থাইরয়েডের ক্ষেত্রে ফলিকুলার অ্যাডিনোমা এবং কার্সিনোমাকে আলাদা করতে পারে না ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। এরপরে এর কিছু লিমিটেশন আছে, এর জন্য আবার বিভিন্ন রকম নতুন প্রসিডিওর বের হয়েছে, ট্রু কাট বায়োপসি, কোর কাট বায়োপসি, বিভিন্ন জিনিস। বাট এছাড়াও আমাদের অনেক নতুন প্রসিডিওর বের হয়েছে যেগুলো আমাদেরকে হেল্প করবে। এর মধ্যে আমরা যখন সাইটোলজি বা হিস্টোলজি করি তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো আমাদের হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন। এটা একটু জানতে হবে। ধরেন আপনি একটা টিস্যু রিসেকশন করলেন, করে আপনার প্রথম কাজ কি? সেটাকে স্যাম্পলে পাঠানো। এই যে টিস্যুটাকে নিলেন, নেওয়ার পর এটাকে হিস্টোপ্যাথোলজিতে পাঠাইলেন, এই স্যাম্পলটাকে যখন প্যাথোলজিস্ট হাতে নেয়, হাতে নেওয়ার পর এটাকে উনি অনেকগুলা প্রসিডিওর করে। প্রথমে এটাকে হয়তো উনি একটা জায়গায় নিবেন, তারপর এটাকে একটা প্রিপারেশন তৈরি করবেন, তারপর সেটাকে 5 মাইক্রোমিটার এক একটা সেকশনে কাটবেন। তারপরে উনি এখানে দেখার চেষ্টা করবেন যে কি আছে, কি ফাইন্ডিংস পাচ্ছেন। এই ফাইন্ডিংসের উপর ভিত্তি করে উনি আপনাকে ডিসিশন দিবেন। উনি যদি দেখে যে এখানে ফাইন্ডিংসের ক্ষেত্রে এখানে মেটাস্টেসিস আছে, ইনভেশন আছে, এখানে অ্যাবনর্মাল মাইটোটিক ফিগার আছে, ক্রোমাটিন ক্লাম্পিং আছে, হাইপার ক্রোমাটিসিটি আছে, তাহলে উনি এটাকে কি চিন্তা করবে? ম্যালিগনেন্সি। কি চিন্তা করবে? ম্যালিগনেন্সি। তাহলে এই যে মেটাস্টেসিস, ইনভেশন, অল্টার ডিফারেন্সিয়েশন, মাইটোটিক ফিগার, অ্যাবনর্মাল সাইটোপ্লাজমিক নিউক্লিয়ার রেশিও, অ্যাবনর্মাল ক্রোমাটিন ক্ল্যাম্পিং, হাইপার ক্রোমাটিসিটি, এগুলো হলো কার ক্রাইটেরিয়া? ম্যালিগনেন্সি। আর যদি উনি এক্সামিনেশন করে দেখেন যে না, এখানে তো এগুলো নাই, এখানে উনি নিউট্রোফিল পাচ্ছে, তাহলে উনি চিন্তা করবে যে যেই স্যাম্পলটা নেওয়া হয়েছে এটা একটা অ্যাকিউট ইনফ্লামেটরি স্যাম্পল। অথবা যদি উনি দেখেন যে না, এখানে ম্যাক্রোফেজ পাচ্ছেন, ম্যাক্রোফেজ যদি পায় তাহলে উনি চিন্তা করবে এটা একটা ক্রনিক ইনফ্লামেটরি লেশন, ঠিক আছে। আর যদি উনি দেখে যে না, এখানে আমাদের নিউট্রোফিলও নাই, ম্যাক্রোফেজও নাই, এখানে একটা মডিফাইড এপিথেলয়েড সেল আছে। কি আছে? মডিফাইড এপিথেলয়েড সেল আছে। তাহলে উনি এটা কি চিন্তা করবে? গ্র্যানুলোমেটাস লেশন। কি চিন্তা করবে? গ্র্যানুলোমেটাস লেশন। এই গ্র্যানুলোমেটাস লেশন বিভিন্ন কারণে হতে পারে। মোস্ট কমনলি 4টা জিনিস আপনার সার্জারি হিসাবে মনে রাখতে হবে। একটা হলো আমাদের টিউবারকুলোসিস, ফাঙ্গাল ডিজিজ, ক্রোনস ডিজিজ, সার্কোইডোসিস, টিউবারকুলোসিস, ফাঙ্গাল ডিজিজ, ক্রোনস ডিজিজ, সার্কোইডোসিস, টিউবারকুলোসিস, ফাঙ্গাল ডিজিজ, ক্রোনস ডিজিজ, সার্কোইডোসিস। এই 4টা কারণে মোস্ট কমনলি এই গ্র্যানুলোমেটাস লেশন বা মডিফাইড এপিথেলিয়াল সেলগুলো পাওয়া যায়। এখন চিন্তা করলাম ঠিক আছে, এগুলোতে আমরা যখন আসলাম আমাদের ডায়াগনোসিসটা কনফার্ম হচ্ছে না, কোনোভাবে আমি ডায়াগনোসিস কনফার্ম করতে পারছি না। এরপরে আমাদের নিউয়ার বিভিন্ন রকম ইনভেস্টিগেশন আছে। আরেকটা ইনভেস্টিগেশন সার্জনরা করে থাকে, যেটা আমাদের দেশে আমরা খুব কম করি, সেটাকে আমরা বলি প্রোজেন সেকশন বায়োপসি। কি বলা হয়? প্রোজেন সেকশন। দেখা যায় সার্জন কোনো একটা জায়গায় হঠাৎ করে পারোপারেটিভ কনফিউজড হয়ে গেছেন যে আসলে এটা কি প্যাথোলজি, উনি বুঝতে পারছেন না। তখন উনি সাথে প্যাথোলজিস্টকে ওই স্যাম্পলটা উইদাউট প্রিজারভেটিভ পাঠিয়ে দেয়। প্যাথোলজির সাথে সেটা এক্সামিনেশন করে সার্জনকে জানিয়ে দেয় যে এটা ভিনাইন অর ম্যালিগনেন্ট, রিসেক্টেবল অর নন রিসেক্টেবল, শুড বি রিসেক্টেড অর নট বি রিসেক্টেড। ওকে, এরপরে আমরা আরও কিছু জিনিস করতে পারি। এরপরেও কনফিউশন আছে, তখন আমরা বিভিন্ন স্পেশাল স্টেইনিং করতে পারি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে পারি। এই স্পেশাল স্টেইনিং এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি দুইটার মধ্যে একটা না একটা পরীক্ষা আপনার থাকবেই। স্পেশাল স্টেইনিং মধ্যে ডিফারেন্ট টাইপের স্টেইনিং আছে। মোস্ট কমনলি আমরা ব্যবহার করি পেরিওডিক এসিস শিট বা পাস।
পেরিওডিক অ্যাসিড শিপ বা পাস। এই যে পিরিয়ডিক অ্যাসিড শেপ বা পাস, এই পাস বা পেরিওডিক অ্যাসিড শেপ আমরা ব্যবহার করি গ্লাইকোজেন এবং ফাঙ্গাস দেখার জন্য, গ্লাইকোজেন এবং ফাঙ্গাস দেখার জন্য, গ্লাইকোজেন এবং ফাঙ্গাস দেখার জন্য আমরা ব্যবহার করি পিরিয়ডিক অ্যাসিড শিপ। এছাড়া এই পাস বা পাসকে আরেকটু মডিফাই করলে হয় ডি পাস। এই ডি পাস হলো ডায়াস্টেস পেরিওডিক অ্যাসিড শিপ, ডায়াস্টেস পেরিওডিক অ্যাসিড শিপ। এই ডায়াস্টেস পেরিওডিক অ্যাসিড শিপ আমরা ব্যবহার করি, এই ডায়াস্টেস পেরিওডিক অ্যাসিড শিপ ব্যবহার করি মিউসিন দেখার জন্য। কি দেখার জন্য? মিউসিন দেখার জন্য। কি কোথায় কি দেখার জন্য? মিউসিন দেখার জন্য। এই মিউসিন দেখার জন্য আমরা ব্যবহার করি ইন কেস অফ অ্যাডিনোকার্সিনোমা। মিউসিন দেখার জন্য ব্যবহার করি ইন কেস অফ অ্যাডিনোকার্সিনোমা। কোথায় ব্যবহার করি? অ্যাডিনোকার্সিনোমা। আরেকটা খুব জনপ্রিয় স্টেনিং আছে পার্ল প্রুশিয়ান ব্লু। পার্ল প্রুশিয়ান ব্লু, এই যে পার্ল প্রুশিয়ান ব্লু, এটা আমরা ব্যবহার করি আয়রন দেখার জন্য। কি দেখার জন্য? আয়রন দেখার জন্য। মূলত হেমোক্রোমাটোমেসিসে আমরা আয়রন দেখার জন্য এটা ব্যবহার করি। হেমোক্রোমাটোমেসিসে আয়রন দেখার জন্য এটা ব্যবহার করি। হেমোক্রোমাটোমেসিসে আয়রন দেখার জন্য আমরা পার্ল প্রুশিয়ান ব্লু ব্যবহার করি। আরেকটা আপনারা পারেন, সেটা হলো কঙ্গো রেড। এই কঙ্গো রেডটা আমরা ব্যবহার করি অ্যামাইলয়েডোসিসে। কঙ্গো রেডটা ব্যবহার করি অ্যামাইলয়েডোসিসে। আরেকটাও আপনারা জানেন, সেটা হলো টিউবারকুলোসিস। টিবিতে আমরা ব্যবহার করি জেল নেলসন স্টেনিং। টিবিতে ব্যবহার করি জেল নেলসন স্টেনিং। টিবিতে ব্যবহার করি জেল নেলসন স্টেনিং। নিউয়ার্ড আরেকটা জিনিস আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি যেখানে আমরা বিভিন্ন রকম অ্যান্টিবডি ব্যবহার করে অ্যান্টিজেনগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। অ্যান্টিবডি ব্যবহার করে অ্যান্টিজেনগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করি। এই ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করি। কোনো একটা যখন একটা স্যাম্পল পাই, তার কোন সেল টাইপটা কি, সাইট অফ অরিজিন কি, এইটা কোন ধরনের সেল টাইপ, এটার প্রগনোসিস কেমন, ট্রিটমেন্ট অপশন কী হবে, এই সব কিছু দেখার জন্য আমরা ব্যবহার করি ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। কী ব্যবহার করি? ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। যখন একটা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করি আমি দেখি যে এখানে আমাদের সাইটোক্যারাটিন পাচ্ছি। কি পাচ্ছি? সাইটোক্যারাটিন। এই সাইটোক্যারাটিন পেলে আমি চিন্তা করি এটা এপিথেলিয়াল অরিজিন। সাইটোক্যারাটিন পেলে আমরা চিন্তা করি এপিথেলিয়াল অরিজিন। সাইটোক্যারাটিন পেলে আমরা চিন্তা করি এপিথেলিয়াল অরিজিন। যখন আমি দেখি যে এখানে ক্রোমোগ্র্যানিন পাচ্ছি, ক্রোমোগ্র্যানিন পাচ্ছি, পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার ক্রোমোগ্র্যানিন যখন আমরা পাই, তখন আমরা এটা চিন্তা করি যে এটা একটা নিউরোএন্ড্রোকাইন অরিজিন। এটা হলো নিউরোএন্ড্রোকাইন অরিজিন, নিউরোএন্ড্রোকাইন অরিজিন বা কার্সিনয়েড টিউমার। যখন আমি ক্রোমোগ্র্যানিন পাই তখন এটাকে আমি চিন্তা করি নিউরোএন্ড্রোকাইন অরিজিন বা কার্সিনয়েড টিউমার। নিউরোএন্ড্রোকাইন অরিজিন বা কার্সিনয়েড টিউমার, নিউরোএন্ড্রোকাইন অরিজিন বা কার্সিনয়েড টিউমার। ঠিক একই রকমভাবে যখন আমি একটা থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর পাই, থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, নামটা শুনে আপনি মিসগাইডেড হতে পারেন। থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর পেলে আমি চিন্তা করি এটা একটা লাং প্যাথোলজি, এটা একটা লাং প্যাথোলজি। লাংসের যদি কোনো প্যাথোলজি হয় তাহলে আমরা কোন ফ্যাক্টরটা খুঁজে পাবো? থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। আর থাইরয়েডে আমরা খুঁজে পাবো থাইরোগ্লোবিলিন, থাইরয়েডে খুঁজে পাবো থাইরোগ্লোবিলিন, থাইরয়েডে খুঁজে পাবো থাইরোগ্লোবিলিন, থাইরয়েডে খুঁজে পাবো থাইরোগ্লোবিলিন। আরও কিছু কমন জিনিস যেমন প্রগনোসিস আমাদের হেল্প করে। যেমন একটা ব্রেস্ট ম্যালিগনেন্সির ক্ষেত্রে আমরা যদি দেখি যে তার হার রিসেপ্টর SER2 রিসেপ্টর, SER2 রিসেপ্টর, হিউম্যান এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর 2 রিসেপ্টর, এই 2 রিসেপ্টরটা দেখে আমরা বুঝতে পারবো তার প্রগনোসিস কেমন হবে। SER2 রিসেপ্টর দেখে বুঝতে পারবো প্রগনোসিস কেমন হবে। ব্রেস্ট কার্সিনোমা বা গ্যাস্ট্রিক কার্সিনোমার ক্ষেত্রে এটা আমাদের খুবই হেল্প করে। নিউরোএন্ড্রোকাইন একটা টিউমার যদি আমি চিন্তা করি, তার KI67 ইজ এ পলিপারেশন ফ্যাক্টর। KI67 হলো একটা পলিপারেশন মার্কার। KI67 হলো একটা পলিপারেশন মার্কার। এই KI67 দেখে আমরা বুঝতে পারবো যে এই পেশেন্টের প্রগনোসিস কেমন হবে। একটা নিউরোএন্ড্রোকাইন টিউমার ডায়াগনোসিস করব ক্রোমোগ্র্যানিন দিয়ে, আর প্রগনোসিস দেখবো KI67 দিয়ে। কি দিয়ে? KI67 দিয়ে। কি দিয়ে? KI67 দিয়ে। ঠিক আছে। এছাড়া আমরা বিভিন্ন রকম ভাইরাস বা ইনফেকশাস এজেন্ট ডায়াগনোসিসও আমরা এখন ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ব্যবহার করি। সাইটোমেগালোভাইরাস, এপস্টেইন বাই ভাইরাস, হিউম্যান হার্পিস ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, হেলিকোব্যাক্টার পাইলোরি। এই যে সাইটোমেগালোভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, হিউম্যান হার্পিস ভাইরাস, তারপর হলো আমাদের বললাম যে হেলিকোব্যাক্টার পাইলোরি, এদের ডায়াগনোসিসের ক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। আরেকটা ইনভেস্টিগেশন যেটা আপনারা লাস্ট কোভিডের সময় খুবই শুনছেন, সেটা হলো RT-PCR, পলিমারেজ চেইন রিয়েকশন। এটাও নিউয়ার্ড আমাদের যে টেকনিকগুলো তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ, যেটা খুব কমনলি আমরা ব্যবহার করি। এছাড়া আপনাদের বইতে কিছু নিউয়ার অনেকগুলা বিভিন্ন রকম টেকনিকের নাম লেখা আছে, যেটা আপনাদের খুব বেশি প্রয়োজন নাই, জাস্ট এখানে 2-1 লাইন আপনাদের প্রয়োজন মনে হলে পড়তে পারেন। এখানে 2টা টিউমার সাপ্রেসর জিনের কথা বলা আছে এই বইতে। একটা তো আমরা জানি যে টিউমার সাপ্রেসর জিনের মধ্যে হলো TP53। টিউমার সাপ্রেশন জিনের মধ্যে মোস্ট কমন যেটা আমরা ব্যবহার করি TP53। এছাড়া আছে BRCA1-2 অথবা 2। এই যে TP53 বা BRCA1-2 এর হলো টিউমার সাপ্রেসর জিন, টিউমার সাপ্রেসর জিন। আর বিভিন্ন রকম প্রোটো অনকোজেন যেটা আপনারা প্যাথোলজিতে পড়ে আসছেন, লটস অফ প্রোটো অনকোজেন্স, সেগুলো আপনারা প্যাথোলজিতে পড়ে আসছেন। এখানে কয়েকটা নাম আছে, KRAS, BRAF, কয়েকটা নাম আছে।
ঠিক আছে, KRAS BRAF অনেকগুলো নাম লেখা আছে, জাস্ট পড়তে চাইলে পড়তে পারেন, না পড়লে ক্ষতি নাই। তাহলে এই অধ্যায়টা পরীক্ষার জন্য ইনফিনিট স্টার, এই অধ্যায়টা পরীক্ষার জন্য আপনার ইনফিনিট স্টার। এই অধ্যায় থেকে আপনাকে অনেকগুলো জিনিস পড়তে হবে এবং এইখান থেকে আপনার পড়াটা খুবই গুরুত্বপূর্ণ, এইখান থেকে আপনার পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি প্রশ্ন পাবেনই, মোর দেন 1 2 অর তার চেয়েও বেশি। তাহলে এখানে আপনার মোস্ট কমন যে গুরুত্বপূর্ণ জিনিস, যে টিস্যু বা মলিকুলার ডায়াগনোসিস আমরা করতে পারি সাইটোলজি অথবা হিস্টোলজি করে। কি করতে পারি? সাইটোলজি বা হিস্টোলজি। আমাদের উদ্দেশ্য কি? কখনো আমাদের উদ্দেশ্য থাকে ডায়াগনোসিস, কখন থাকে স্টেজিং, কখন থাকে প্রগনোসিস, কখন থাকে ম্যানেজমেন্ট, কখন থাকে স্ক্রিনিং, কখন থাকে ফলো আপ, কখন থাকে সার্ভেইলেন্স। আমার বিভিন্ন কারণে এটা করতে পারি। প্রথম কাজ হলো আমাকে একটা স্যাম্পল নেওয়া। এই স্যাম্পলটা যদি আমি টিস্যু হিসেবে নেই তাহলে সেটাকে আমি বলবো হিস্টোলজি, সেটাকে আমি বলবো হিস্টোলজি। আর যদি একটা সেল হিসেবে নেই তাহলে আমরা চিন্তা করবো সেটাকে সাইটোলজি। কি চিন্তা করবো? সাইটোলজি। কি চিন্তা করবো আমরা? সাইটোলজি। এই যে হিস্টোলজিস বা আমাদের কমন সাইটোলজিক্যাল স্যাম্পলগুলো আমরা নেই, নেওয়ার পর আমরা এইগুলোকে বিভিন্নভাবে ব্যবহার করি। ঠিক আছে, এখন আসেন এই যে একটা সাইটোলজি যখন আমরা করি, তার মধ্যে খুব জনপ্রিয় একটা জিনিস হলো ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি আমরা বলেছি আমাদের যে সুপারফিশিয়াল স্ট্রাকচারগুলো আছে, ব্রেস্ট, থাইরয়েড, সুপারফিশিয়াল লিম্ফ নোড, এগুলোতে আমরা কি ব্যবহার করি? ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি ব্যবহার করি। কি করি? ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি। ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি ব্যবহার করা যাবে না কোথায়? ফলিকুলার অ্যাডিনোমা এবং কার্সিনোমাকে আলাদা করতে পারে না। কাকে আলাদা করতে পারে না? ফলিকুলার অ্যাডিনোমা এবং কার্সিনোমা। কাকে আলাদা করতে পারবে না? ফলিকুলার অ্যাডিনোমা এবং কার্সিনোমা। ইভেন ডিপের স্ট্রাকচারও আমরা চাইলে এফএনএসি করতে পারবো। কি দিয়ে? সিটি বা আল্ট্রাসোনো গাইডেড দিয়ে। কি দিয়ে? সিটি বা আল্ট্রাসোনো গাইডেন্স দিয়ে। কি দিয়ে? সিটি বা আল্ট্রাসোনো গাইডেন্স দিয়ে। ঠিক আছে, এরকম একটা স্যাম্পল যখন আমরা নেই, সেল বা টিস্যু নেওয়ার পরে যখন আমরা হিস্টোপ্যাথোলজিস্টের কাছে পাঠাই, উনি প্রথমে এটাকে বিভিন্নভাবে এটাকে স্যাম্পলিং করে, বিভিন্নভাবে সুন্দর করে উনি এটাকে কাটবেন। কাটার পর এটাকে উনি সুন্দর করে এক একটা সেকশন করবেন, 5 মাইক্রোমিটার সেকশন। 5 মাইক্রোমিটারের একটা সেকশন করবে। কি করবে? 5 মাইক্রোমিটারের একটা সেকশন করবে। এরপর উনি এটার মধ্যে প্যাথোলজি খুঁজবে। প্যাথোলজির মধ্যে স্বাভাবিকভাবে একটা রিসেক্টেড স্যাম্পলে মোস্ট কমনলি উনি যেটা আশা করেন সেটা হলো ম্যালিগন্যান্সি। মোস্ট কমনলি যেটা আশা করেন সেটা হলো ম্যালিগন্যান্সি। ঠিক আছে, এখন আসলে এই স্যাম্পল পাঠানোর এটা তো টিপিক্যাল টেকনিক। এছাড়া অনেক সময় সার্জনের যদি কনফিউশন হয় বা সার্জন যদি মনে করে ইমিডিয়েট তার জানা দরকার যে আসলে এটা কি স্যাম্পল, দেন উনি কি করবেন? প্রোজেন সেকশন করবেন। কি করবেন? প্রোজেন সেকশন। জাস্ট উনি র্যাপিড অ্যান্সারের জন্য একটা স্যাম্পল নেবেন এবং উইদাউট প্রিজারভেটিভ সেটা কাকে পাঠাবেন? প্যাথোলজিস্টের কাছে। প্যাথোলজিস্ট খুব দ্রুত দেখে ওনাকে এটা ডায়াগনোসিস জানাবেন। এটা কি রিসেপ্ট করবে না রাখবে? এটা কি ফেলে দিবে না কি করবে? এই যে সুবিধা হলো কি, এটা একদম কুইক ডায়াগনোসিস এবং পেশেন্টের জন্য জিনিসটা খুব সহজ হলো যে পেশেন্ট এক সেটিংয়েই আমাদের অপারেশনটা হয়ে গেল। আর ডিসঅ্যাডভান্টেজ হলো যে এটার ক্ষেত্রে অনেক সময় কমিউনিকেশন গ্যাপ হয়, অনেক সময় এখানে ভুল ডায়াগনোসিস হতে পারে। এখানে সার্জন এবং প্যাথোলজি দুইজনের জন্য জিনিসটা খুব লেবার ইন্টেন্সিভ, এই জিনিসগুলো হতে পারে। এটা হলো ডিসঅ্যাডভান্টেজ। ঠিক আছে, যাই হোক আমি যেভাবেই হোক স্যাম্পলটা কালেক্ট করলাম। কালেক্ট করে আমি প্রথমেই যেটা চিন্তা করবো যে ম্যালিগনেন্সি। স্বাভাবিকভাবে এটাই স্বাভাবিক যে যখন আমরা এরকম একটা স্যাম্পল পাই আমাদের প্রথম মাথায় থাকে যে এটা একটা ম্যালিগনেন্সি। এখন ম্যালিগনেন্সি আমরা বিভিন্ন জিনিস দেখে বুঝতে পারি। ইভেন আপনার প্যাথোলজিতেও বিভিন্নভাবে ম্যালিগনেন্সি বুঝবেন, যে কখনো আমরা ইনভেশন দেখব, কখনো টাইপ অফ ডিফারেন্সিয়েশন দেখব, কখনো পেশেন্টের আমরা দেখব যে তার মেটাস্টেসিস হয়েছে কিনা দেখব। বাট ডেফিনেটিভ যদি আমরা চিন্তা করি একটা মেইন ফিচার অফ ম্যালিগনেন্সি হলো মেটাস্টেসিস। দ্য মেইন ফিচার অফ ম্যালিগনেন্সি ইজ মেটাস্টেসিস। একটা মেটাস্টেসিস যখন হবে তখন এটা নিশ্চিত এটা কি হবে? এটা ম্যালিগনেন্সি। তখন এটা ম্যালিগনেন্সি, তখন আর তেমন কোনো সন্দেহ থাকে না। এছাড়া হলো আমরা স্যাম্পল থেকে অনেকগুলা জিনিস পাবো, মেটাস্টেসিস ছাড়াও আমরা এখানে ইনভেশন দেখব। কি দেখব? ইনভেশন দেখব। তার কোনো আর্কিটেকচারাল অ্যাবনর্মালিটিস হয়েছে কিনা সেটা দেখব। টিপিক্যাল যে আর্কিটেকচার ছিল তাদের নর্মাল সাইটোপ্লাজম, নর্মাল মেমব্রেন, সেটা কি থাকবে? কোনো দিনই থাকবে না। মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হলো এরকম একটা যখন ম্যালিগনেন্সি হয় তখন কি হয়? নেক্রোসিস হয়। কি হয়? নেক্রোসিস হয়। কি হয়? নেক্রোসিস হবে। কি হবে? নেক্রোসিস। পরীক্ষায় অ্যাপোপ্টোসিস দেওয়া থাকে আপনাকে কনফিউজ করার জন্য। এখানে কি হবে? নেক্রোসিস হবে। পেশেন্টের বিভিন্ন রকম এটিপিক্যাল মাইটোটিক ফিগার পাওয়া যাবে, নিউমেরাস মাইটোটিক ফিগার পাওয়া যাবে, এটিপিক্যাল মাইটোটিক ফিগার পাওয়া যাবে, নিউমেরাস মাইটোটিক ফিগার পাওয়া যাবে, এটিপিক্যাল মাইটোটিক ফিগার পাওয়া যাবে। ঠিক আছে, এখানে কিছু নিউক্লিয়ার অ্যাবনর্মালিটিস পাওয়া যায়, প্লিওমরফিজম, এনলার্জমেন্ট, হাইপারক্রোমাটোসিটি, ক্রোমাটিন ক্ল্যাম্পিং। এই সবগুলো জিনিস আমি অলরেডি কয়েকবার উচ্চারণ করেছি। উপরে যেগুলো সেগুলো হলো সেলুলার অ্যাবনর্মালিটি। এছাড়া নিউক্লিয়াসের মধ্যে গিয়ে আমরা পাবো প্লিওমরফিজম, এনলার্জমেন্ট, হাইপারক্রোমাটোসিটি, ক্রোমাটিন ক্ল্যাম্পিং। প্লিওমরফিজম, enlargement, hyperchromaticity, chromatin clamping. Pleomorphism, enlargement, hyperchromaticity, chromatin clamping. Pleomorphism, enlargement, hyperchromaticity, chromatin clamping. ঠিক আছে,
এগুলো হলো নিউক্লিয়ার অ্যাবনর্মালিটিস। আর অ্যাজ এ হোল আমরা কী বললাম, ম্যালিগনেন্সি ফিচারের মধ্যে মোস্ট কমন পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার সিঙ্গেল বেস্টে যদি আসে মোস্ট কমন কী বলবেন, মেটাস্টেসিস, দেন ইনভেশন। মেটাস্টেসিসের যদি পরীক্ষার অপশনে না থাকে দেন ইউর অ্যান্সার উইল বি ইনভেশন। দেন আর্কিটেকচারাল বিভিন্ন রকম অ্যাবনর্মালিটি থাকবে, নেক্রোসিস থাকবে, অ্যাবনর্মাল মাইটোটিক ফিগার থাকবে, উইল গেট সাম নিউক্লিয়ার অ্যাবনর্মালিটিস। এই নিউক্লিয়ার অ্যাবনর্মালিটিসের মধ্যে আমরা পাবো প্লিওমরফিজম, এনলার্জমেন্ট, হাইপারক্রোমাটিসিটি, অ্যান্ড ক্রোমাটিন ক্ল্যাম্পিং। এইটা পরীক্ষা মাঝে মাঝে আসে, নিচের কোনটা নিউক্লিয়ার অ্যাবনর্মালিটিস, কোনটা সেলুলার অ্যাবনর্মালিটিস। তাহলে নিউক্লিয়ার অ্যাবনর্মালিটিসের মধ্যে আমরা 4টা জিনিস পাচ্ছি, প্লিওমরফিজম, এনলার্জমেন্ট, হাইপারক্রোমাটিসিটি অ্যান্ড ক্রোমাটিন ক্ল্যাম্পিং। এখন ধরনের ম্যালিগনেন্সি আমি পাইলাম না, পেশেন্টের ভাগ্য ভালো যে পেশেন্টের এটা ম্যালিগনেন্ট না, তাহলে কিছু না কিছু তো পাবো। নিশ্চয়ই নর্মাল টিস্যু সার্জন ওপেন করবে না, তাহলে কিছু না কিছুর মধ্যে আমরা মোস্ট কমনলি কী পাই, মোস্ট কমনলি আমরা বিভিন্ন রকম ইনফ্লামেটরি চেঞ্জ পাই। এই ইনফ্লামেটরি চেঞ্জের মধ্যে আমরা মোস্ট কমনলি কী পাই, এখানে আমরা কমন যে জিনিসটা পাই সেটা হলো অনেক সময় দেখা যায় এটা একটা অ্যাকিউট ইনফ্লামেটরি সেল, হয়তো অনেক বেশি অ্যাকিউট ইনফ্লামেশন হওয়ার কারণে এটা মাসের মতো ছিল, সেই জন্য এটাকে রিসেট করা হয়েছে। তাহলে এই অ্যাকিউট ইনফ্লামেটরি সেল হিসেবে আমরা কী পাবো, নিউট্রোপিল পাবো। অনেক সময় দেখা যায় এটা ক্রনিক ইনফ্লামেটরি সেল হিসেবে আমরা কী পাই, আমরা এখানে লিম্ফোসাইট পাইতে পারি, প্লাজমা সেল পাইতে পারি, মাইক্রোফেজ পাইতে পারি। ঠিক আছে, তাহলে অ্যাকিউট ইনফ্লামেটরি সেল হিসেবে আমরা এখানে কী পাবো, নিউট্রোফিল পাবো। ক্রনিক ইনফ্লামেটরি সেল হিসেবে আমরা এখানে লিম্ফোসাইট পাইতে পারি, প্লাজমা সেল পাইতে পারি। মোস্ট ইম্পর্টেন্ট ফর ইউর এক্সামিনেশন, গ্র্যানুলোমা। আমরা এখানে এটা মডিফাইড একটা এপিথেলিয়াল সেল বা মডিফাইড হিস্ট্রিওসাইট পাইতে পারি, মডিফাইড এপিথেলিয়াল সেল বা মডিফাইড হিস্ট্রিওসাইট পাইতে পারি, যেটা মোস্ট কমন 4টা জায়গায়, মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, প্যারাসাইট, মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, সার্কোইডোসিস, ক্রোনস ডিজিজ, মাইক্রোব্যাকটেরিয়াল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, সার্কোইডোসিস, ক্রোনস ডিজিজ। এই 4টায় মোস্ট কমন আমাদের গ্র্যানুলোমেটাস লেশন। ঠিক আছে, এখানে সহজ কিছু টার্ম আছে যেটা আপনি খুবই সুন্দর করে সেলুলার অ্যাডাপ্টেশনে প্যাথোলজিতে পড়েন, যে হাইপারপ্লাসিয়া মানে হলো সেল নাম্বার বাড়বে। হাইপারপ্লাসিয়া মানে কি, সেল নাম্বার বাড়বে। হাইপারট্রফি মানে সাইজ বাড়বে। অ্যাট্রোফি মানে সাইজ কমবে। মেটাপ্লাসিয়া মানে হলো চেঞ্জেস, একটা ছিল এক টাইপের ছিল আরেকটা টাইপে হয়ে গেছে। মোস্ট কমন যেটা পরীক্ষা আসে মেটাপ্লাসিয়ার উদাহরণ সেটা হলো আমাদের ব্যারেটস ইসোফেগাস। মোস্ট কমন যেটা পরীক্ষা আসে মেটাপ্লাসিয়ার উদাহরণ সেটা হলো ব্যারেটস ইসোফেগাস। মোস্ট কমন পরীক্ষা যেটা আছে সেটা হলো ব্যারেটস ইসোফেগাস। আরও দুটো জিনিস কমন, একটা হলো নেক্রোসিস আর একটা হলো অ্যাপোপ্টোসিস। এর মধ্যে অ্যাপোপ্টোসিসটা হলো প্রোগ্রাম সেল ডেথ। আর আমরা ম্যালিগনেন্সিতে পাবো নেক্রোসিস। ম্যালিগনেন্সিতে কী পাবো, নেক্রোসিস। এর বাইরেও আমরা ডিফারেন্ট ওয়েতে আমাদের সেল বা হিস্টোলজি যেগুলো আছে সেগুলোকে অ্যাসেস করতে পারি। নিউয়ার অনেকগুলা টেকনিক আমাদের হাতে অ্যাভেলেবেল। এর মধ্যে 2টা নিয়ে পড়াশোনা করতে হবে, একটা হলো স্পেশাল স্টেইনিং, অ্যানাদার ওয়ান ইজ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। স্পেশাল স্টেইনিং আমরা বলেছি, আমরা কমনলি যেগুলো ব্যবহার করি তার মধ্যে একটা হলো পেরিওডিক অ্যাসিড শিপ। এই যে পেরিওডিক অ্যাসিড শিপ, এটা আমরা মোস্ট কমনলি ব্যবহার করি গ্লাইকোজেন অ্যান্ড মিউসিন দেখার জন্য, এই পেরিওডিক অ্যাসিড শিপের একটু মডিফিকেশন আছে হলো ডায়াস্টেজ পেরিওডিক অ্যাসিড শিপ। এই ডায়াস্টেজ পেরিওডিক অ্যাসিড শিপ আমরা ব্যবহার করি মিউসিন দেখার জন্য ইন কেস অফ অ্যাডিনোকার্সিনোমা। পার্ল প্রুশিয়ান ব্লু, এই যে পার্ল প্রুশিয়ান ব্লু যেটা, সেটা আমরা ব্যবহার করি আয়রনের জন্য। কোন কেসে, হেমোক্রোমাটোমেসিস। একটা রেটিকুলিন স্টেন নামে একটা স্টেনিং আছে যেটা ফাইব্রোসিসে ব্যবহার করা হয়। রেটিকুলিন স্টেন ব্যবহার করা হয় ফাইব্রোসিসে। কনগোরেট ব্যবহার করি অ্যামাইলয়েডোসিসে। তাহলে পাস ব্যবহার করব আমরা গ্লাইকোজেন অ্যান্ড ফাঙ্গাসের জন্য। ডি পাস ব্যবহার করব মিউসিন ইন কেস অফ অ্যাডিনোকার্সিনোমা।
পালস পুসিয়ান ব্লু যেটা পার্ল পুসিয়ান ব্লু এটা ব্যবহার করবো আয়রন ইন কেস অফ হেমোক্রোমাটোমেসিস, আয়রন ইন কেস অফ হেমোক্রোমাটোমেসিস, আয়রন ইন কেস অফ হেমোক্রোমাটোমেসিস। রেটিকুলিন ব্যবহার করবো ফর ফাইব্রোসিস, রেটিকুলিন ব্যবহার করবো ফর ফাইব্রোসিস, রেটিকুলিন ব্যবহার করবো ফর ফাইব্রোসিস, রেটিকুলিন ব্যবহার করবো ফর ফাইব্রোসিস। অ্যান্ড কনগো রেড উইল বি ইউজড ফর অ্যামাইলয়েডোসিস, কনগো রেড উইল বি ইউজড ফর অ্যামাইলয়েডোসিস। যা বললাম তার একটা শর্ট ভার্সন আছে কিন্তু লং ভার্সন না। বারবার আমরা একটা কথা বলি যে ভেলি লাভ এখন শুধু বক্স পরে হবে না, তার উদাহরণ হলো এটা। দেখেন সবগুলো স্পেশাল স্টেন আছে, বাট মিউসিনের পাশে অ্যাডিনোকার্সিনোমার কথাটা বলা নাই, আয়রনের পাশে হেমাক্রোমাটোসিসের কথা বলা নাই। এই যে ছোট ছোট জায়গাগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যেটা আমরা পড়বো সেটা হলো ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, পরীক্ষার জন্য অ্যানাদার ইনফিনিট স্টার টপিক্স। ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে আমরা ডিটেক্ট করি অ্যান্টিজেন, ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে আমরা ডিটেক্ট করি অ্যান্টিজেন ইউজিং অ্যান্টিবডি। ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে আমরা ডিটেক্ট করি অ্যান্টিজেন, কি ব্যবহার করি অ্যান্টিজেনই, কি ইউজ করি অ্যান্টিবডি, আমরা ব্যবহার করি অ্যান্টিজেন, ইউজ করি অ্যান্টিবডি। ইমিউনোহিস্টোকেমিস্ট্রিতে আমরা একটা জিনিস ডায়াগনোসিস করি প্রগনোসিসের জন্য KI67, আমি অলরেডি বলেছি নিউরো এন্ডোক্রাইন টিউমারে আমরা KI67 দেখে থাকি এবং KI67কে আমরা বলেছি পলিপার্সন ইন্ডেক্স। KI67 হলো পলিপার্সন ইন্ডেক্স, KI67 হলো পলিপার্সন ইন্ডেক্স, KI67 কি পলিপার্সন ইন্ডেক্স, KI67 হলো পলিপার্সন ইন্ডেক্স। এই KI67 এর লেভেল দেখে আমরা বুঝতে পারবো যে এই প্যাথোলজিটা কি ভিনাইন না ম্যালিগনেন্ট, লো গ্রেড অর হাই গ্রেড। ওকে, ইমিউনোহিস্টোকেমিস্ট্রির জন্য পরীক্ষার জন্য ইনফিনিট স্টার হলো আমাদের এই বক্সটা, ইনফিনিট স্টার হলো আমাদের এই বক্সটা। যখন আমরা সাইটোক্যারাটিন পাবো আমরা বুঝবো যে তার অরিজিন কোথায়, এপিথেলিয়াল অরিজিন। তার অরিজিন কোথায়, এপিথেলিয়াল অরিজিন। তার অরিজিন কোথায়, এপিথেলিয়াল অরিজিন। যখন আমরা ক্রোমোগ্র্যানিন পাবো, যখন আমরা ক্রোমোগ্র্যানিন পাবো তখন আমরা নিশ্চিত যে এটার অরিজিন নিউরোএন্ডোক্রাইন। ক্রোমোগ্র্যানিন এটা পাইলে আমরা বুঝবো অরিজিন কোথায়, নিউরোএন্ডোক্রাইন। ক্রোমোগ্র্যানিন পাইলে আমরা কি বুঝবো অরিজিন কোথায়, নিউরোএন্ডোক্রাইন। নিউরোএন্ডোক্রাইন মানে কি কার্সিনয়েড টিউমার, নিউরোএন্ডোক্রাইন মানে কি কার্সিনয়েড টিউমার। যখন আমরা ডেসমিন বা অ্যাক্টিন বা ডেসমিন পাবো, অ্যাক্টিন বা ডেসমিন পাবো তখন বুঝবো এটা মায়োয়েড অরিজিন। অ্যাক্টিন বা ডেসমিন পাবো তখন বুঝবো এটা মায়োয়েড অরিজিন। অ্যাক্টিন বা ডেসমিন পাবো তখন বুঝবো মায়োয়েড অরিজিন। ঠিক আছে, প্রোস্টেটের জন্য প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন, এটা জীবনেও ভুল হবে না। লাঙ্গের জন্য গুরুত্বপূর্ণ হলো থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, লাঙ্গের জন্য গুরুত্বপূর্ণ হলো থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। আমি বলেছি এটা আপনার ভুল হবে, কারণ আমরা থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর এটা যখন লাংসের জন্য এটা মনে থাকবে না। তাহলে লাংসের ক্ষেত্রে আমরা সাইট অফ অরিজিন বোঝার জন্য কি খুঁজবো, থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। তাহলে থাইরয়েডের জন্য কি খুঁজবেন, থাইরয়েডের জন্য খুঁজবেন থাইরোগ্লোবিলিন, থাইরয়েডের জন্য খুঁজবেন থাইরোগ্লোবিলিন, থাইরয়েডের জন্য খুঁজবেন থাইরোগ্লোবিলিন, থাইরয়েডের জন্য খুঁজবেন থাইরোগ্লোবিলিন, থাইরয়েডের জন্য খুঁজবেন থাইরোগ্লোবিলিন। প্রগনোসিস দেখার জন্য এটা পরীক্ষার জন্য ইনফিনিট স্টার, ব্রেস্ট কার্সিনোমা বা গ্যাস্ট্রিক কার্সিনোমা প্রগনোস্টিক দেখি আমরা ACR2 রিসেপ্টর, হিউম্যান এপিডার্মাল গ্রোথ রিসেপ্টর 2, ACR2 রিসেপ্টর, ACR2 রিসেপ্টর, ACR2 রিসেপ্টর। এবং নিউরোএন্ডোক্রাইন টিউমারের প্রগনোসিস দেখবো অলরেডি বলেছি KI67 দেখে, নিউরোএন্ডোক্রাইন টিউমারের প্রগনোসিস দেখবো KI67 দেখে, নিউরোএন্ডোক্রাইন টিউমারের প্রগনোসিস দেখবো KI67 দেখে, কি দেখে KI67 দেখে, কি দেখে KI67 দেখে। নিউরোএন্ডোক্রাইন টিউমারের প্রগনোসিস দেখবো KI67 দেখে, কি দেখে KI67 দেখে। ঠিক আছে, তাহলে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি পরীক্ষার জন্য ইনফিনিট স্টার। তাহলে আরেকবার বলি যে যদি সাইটোক্যারাটিন পাই তাহলে ধরে নেব অরিজিন কোথায়, এপিথেলিয়াল অরিজিন। যদি ক্রোমোগ্র্যানিন পাই তাহলে ধরবো নিউরোএন্ডোক্রাইন অরিজিন। ডেসমিন বা অ্যাক্টিন পাইলে বুঝতে হবে মায়োয়েড অরিজিন। থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কোথায় পাওয়া যাবে, লাংসের ক্ষেত্রে। থাইরয়েড ট্রান্সক্রিপশন ফ্যাক্টর কোথায় পাওয়া যাবে, লাংসের ক্ষেত্রে। থাইরয়েডে তাহলে কি পাবো, থাইরোগ্লোবিলিন। থাইরয়েডে কি পাবো, থাইরোগ্লোবিলিন। থাইরয়েডে কি পাবো, থাইরোগ্লোবিলিন। থাইরয়েডে কি পাবো, থাইরোগ্লোবিলিন। প্রগনোসিসের ক্ষেত্রে ব্রেস্ট কার্সিনোমা প্রগনোসিস দেখবো ACR2 রিসেপ্টর, ACR2 রিসেপ্টর, ACR2 রিসেপ্টর। এবং নিউরোএন্ডোক্রাইন টিউমারের প্রগনোসিস দেখবো KI67 দিয়ে, নিউরোএন্ডোক্রাইন টিউমারের প্রগনোসিস দেখবো KI67 দিয়ে, নিউরোএন্ডোক্রাইন টিউমারের প্রগনোসিস দেখবো KI67 দিয়ে, নিউরোএন্ডোক্রাইন টিউমারের প্রগনোসিস দেখবো KI67 দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা ব্রেস্ট কার্সিনোমার ক্ষেত্রে আমরা কি খুঁজবো, ACR2 রিসেপ্টর, ACR2 রিসেপ্টর, ACR2 রিসেপ্টর। ঠিক আছে, ACR2 রিসেপ্টর। ওকে, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি আমরা বলেছি কিছু ভাইরাল বা ব্যাকটেরিয়াল ডিজিজও আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করতে পারি। তার মধ্যে আমরা বলেছিলাম সাইটোমেগালোভাইরাস, এপস্টেইন বায়ার ভাইরাস, হিউম্যান হারপিস 8, হেপাটাইটিস বি, এইচ পাইলোরি। তাহলে আমরা বলেছি কিছু, আমরা এখানে কিছু ইনফেক্টিভ এজেন্টের ক্ষেত্রে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ব্যবহার করতে পারি। সাইটোমেগালোভাইরাস, এপস্টেইন বায়ার ভাইরাস,
হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, হিউম্যান হার্পিস ভাইরাস 8, সাইটোমেগালোভাইরাস, এপস্টেইন বার ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, হিউম্যান হার্পিস ভাইরাস 8, হেপাটাইটিস বি ভাইরাস, হেলিকোব্যাক্টার পাইলোরি। এইগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? এগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এছাড়া বিভিন্ন রকম আমাদের অ্যাবনর্মাল যে ম্যাটেরিয়াল আছে তাদের ডায়াগনোসিস ক্ষেত্রে আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ব্যবহার করতে পারি। ইমিউনোহিস্টোকেমিস্ট্রি ছাড়াও আমরা অনেকগুলা নতুন নতুন জিনিস আমরা ব্যবহার করে থাকি। এর মধ্যে একটা হলো ইন সিটু হাইব্রিডাইজেশন, এটা ব্যবহার করা হয়। পলিমারেজ চেইন রিয়েকশন, এটা খুবই ভালো। একদম সিঙ্গেল একটা কপি যদি থাকে সেটা থেকেও খুব সুন্দর সে অ্যাম্প্লিফাই করে ফেলতে পারে, এবং এরভাবেই আমরা একটা জিনিস ডায়াগনোসিস করছিলাম লাস্ট কিছুদিন ধরে, সেটা হলো কোভিড আমরা করেছিলাম RT-PCR, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পিসিআর, ঠিক আছে। কোভিডের ক্ষেত্রে আমরা এটা RT-PCR ব্যবহার করেছি। এছাড়া এখানে কিছু নতুন নতুন জিনিস দেওয়া আছে, ফ্লুরেসেন্স ইনসিটু হাইব্রিডাইজেশন, সাইটোজেনিক্স ইনসিটু হাইব্রিডাইজেশন, জেনোমিক চেঞ্জেস ইন টিউমার। এগুলা পরীক্ষার জন্য আপনাদের ফেজে পার্ট 1 পরীক্ষার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। এখানে আমার জাস্ট একটা জিনিস একটু বলবো, দুইটা জিনিস পরীক্ষা একটু যদি লেগে যায় সেই রকম দুইটা জিনিস আপনাদের দেখাবো। একটা হলো টিউমার সাপ্রেসর জিন, মোস্ট কমনলি দুইটা, সেটা হলো TP53 অ্যান্ড BRCA1 and 2, TP53 অ্যান্ড BRCA1 and 2। টিউমার সাপ্রেশন জিনের জন্য মোস্ট কমন হলো TP53 অ্যান্ড BRCA1 or 2। আর এখানে 4টা প্রোটো অনকোজেনের নাম আছে যেগুলো আপনারা জানেন, KRAS, BRAF এবং BCL2। KRAS, BRAF এবং BCL2 মোস্ট কমন 3টা জিনিস পরীক্ষার জন্য লাগে। তাহলে পরীক্ষার জন্য ইমিউনোহিস্টোকেমিস্ট্রি থেকে এই জিনিসগুলো আপনার পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। তাহলে আমরা 3টা চ্যাপ্টার আজকে পড়লাম। আমি বলেছি এই 3টা চ্যাপ্টারের মধ্যে 2টা চ্যাপ্টার পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার। প্রথমে আমরা বলেছি ডায়াগনস্টিক ইমেজিং নিয়ে, এবং শেষে বলেছি বিভিন্ন মলিকুলার প্যাথোলজি বা মলিকুলার টেস্টিং সম্পর্কে। মাঝখানে আমরা একটা ছোট করে পড়েছি এন্ডোস্কোপি। তাহলে প্রথম যদি আমরা বলেছিলাম ডায়াগনস্টিক ইমেজিং, কোথায় আমরা এক্সরে করব? আমরা বলেছি একটা চেস্ট ডিজিজ, ট্রমা বা অর্থোপেডিক্সে আমরা এক্সরে করব। আমরা বলেছি আল্ট্রাসাউন্ডের 2 ধরনের ট্রান্সডিউসার আছে, হাই এবং লো, এবং এই আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে আমরা বলেছি এটা আমরা কমনলি ব্যবহার করব হেপাটোবিলিয়ারি রেনাল ডিজিজের ক্ষেত্রে, সিস্টিক এবং সলিড লেশন আলাদা করার জন্য, গাইনিকোলজিক্যাল অ্যান্ড অবস্টেট্রিক অ্যাসেসমেন্ট করার জন্য, এবং আমরা বলেছি আল্ট্রাসাউন্ডের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো অপারেটর ডিপেন্ডেন্সি। সিটি স্ক্যান আমরা ব্যবহার করব যদি কোনো 3 ডাইমেনশনাল নলেজের প্রয়োজন হয়, যদি কোনো পালমারি মাস চিন্তা করি, দেন উইল গো ফর সিটি স্ক্যান। এমআরআই আমরা ব্যবহার করব বলেছি ইন্ট্রাক্রেনিয়াল অ্যান্ড স্পাইনাল প্যাথোলজির ক্ষেত্রে, এবং এমআরআইয়ের ক্ষেত্রে আমরা বলেছি আমরা এটা বোন ম্যারো বা জয়েন্ট ডিজিজের ক্ষেত্রেও ব্যবহার করব। এমআরআই T1 ফিল্মটা আমরা ব্যবহার করি অ্যানাটমির জন্য, T2 ফিল্মটা ব্যবহার করি প্যাথোলজির জন্য। এমআরআইয়ের কন্ট্রাইন্ডিকেশন একটু চেঞ্জ এসেছে, আমরা বলেছি অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন থেকে পেসমেকারটা সরে গেছে। পেসমেকার ছাড়া অন্যান্য যে ইমপ্লান্টগুলো আছে সেগুলো হলো অ্যাবসোলিউট কন্ট্রাইন্ডিকেশন, এবং পেসমেকার এখন যেগুলো বানানো হয় সেগুলো এমআরআই কম্প্যাটিবল। সেজন্য এমআরআই পেসমেকার হলো রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশনে পেসমেকার ছাড়াও আছে ফার্স্ট ট্রাইমেস্টার অফ প্রেগনেন্সি। এছাড়া নিউক্লিয়ার মেডিসিন আমরা ব্যবহার করি টেকনিশিয়াম, গ্যালিয়াম, থ্যালিয়াম, আয়োডিন। আমরা একটা অকাল বা স্কিপ মেটাস্টেসিস ডায়াগনোসিস করার জন্য আমরা ব্যবহার করব পেট সিটি। কি ব্যবহার করব? পেট সিটি। এই পজিট্রন এমিশন টোমোগ্রাফি, এটা আমরা ব্যবহার করি এই কি দিয়ে? এফডিজি দিয়ে, 2-fluoro-2-deoxy ডিগ্লুকোজ। এই যে এফডিজি আমরা ব্যবহার করি পজিট্রন এমিশন টোমোগ্রাফিতে, ঠিক আছে। এরপর আমরা বিভিন্ন ডিজিজ সম্পর্কে একটু জানলাম, কোন ডিজিজে কি ফাইন্ডিংস পাবো সেটা সম্পর্কে জানলাম। এন্ডোস্কোপি নিয়ে আমরা পড়াশোনা করলাম, কিভাবে ডিকন্টামিনেশন করবো আমরা বলেছি গ্লুটারঅ্যালডিহাইডের কথা। আমরা ইআরসিপি এবং আমাদের ইআরসিপির কমন 2টা থেরাপিউটিক প্রসিডিওর সম্পর্কে জানলাম। আমরা বলেছি আমরা যদি বিলিয়ারি অবস্ট্রাকশন ডিউ টু গলস্টোন থাকে তাহলে স্পিংটেরোটমি করবো অ্যান্ড রিমুভাল অফ দ্য গলস্টোন করবো। যদি স্ট্রিকচার থাকে তাহলে আমরা এই জায়গায় পেশেন্টকে কী করবো? সেলফ এক্সপান্ডিং একটা মেটালিক স্টেন্ট দিয়ে দেবো। ঠিক একই রকম ইসোফেজিয়াল গ্যাস্ট্রোডিউরোনোস্কোপির ক্ষেত্রে আমরা 2টা থেরাপিউটিক জিনিস পড়েছি, যে যদি ইসোফেজিয়াল স্ট্রিকচার থাকে তাহলে ভুগি ডাইলেটর দেবো, এবং যদি ইসোফেজিয়াল ভ্যারিস থাকে তাহলে এন্ডোস্কোপিক ব্যান্ড লাইগেশন করবো, ঠিক আছে। কোলোনোস্কোপির ক্ষেত্রে মোস্ট কমন থেরাপিউটিক আমরা বলেছি যে তার পলিপ রিসেকশন। এরপরে আমরা এখানে সবার শেষে মলিকুলার বায়োলজি সম্পর্কে বললাম, কোথায় কোথায় এফএনএসি করব, এফএনএসি করলে আমরা কি পাবো, ফ্রোজেন সেকশন বায়োপসি কি সেটা সম্পর্কে জানলাম। একটা প্যাথোলজিক্যাল স্যাম্পল যখন পাবো, ম্যালিগনেন্সি বোঝার জন্য আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো মেটাস্টেসিস, দেন ইনভেশন। বিভিন্ন রকম অ্যাবনর্মাল মাইটোটিক ফিগার থাকবে, তাদের যে নর্মাল আর্কিটেকচার ছিল সেটা অ্যাবনর্মালিটিস হবে, তার নিউক্লিয়াসে কিছু চেঞ্জ হবে, প্লিওমরফিজম পাওয়া যাবে, হাইপার ক্রোমাটিসিটি পাওয়া যাবে, ক্রোমাটিন ক্ল্যাম্পিং পাওয়া যাবে। তাহলে এই জিনিসগুলো আমরা জানলাম। সবার শেষে আমরা খুবই গুরুত্বপূর্ণ 2টা জিনিস পড়লাম, একটা হলো স্টেইনিং, অ্যানাদার ওয়ান ইজ ইমিউনোহিস্টোকেমিস্ট্রি। এই জিনিসগুলো যদি আমরা পরীক্ষায় পারি, এর বাইরে ইনশাল্লাহ এই 3টা চ্যাপ্টার থেকে কিছুই আসবে না। তবে এর মধ্যে
4টা থেকে 5টা পর্যন্ত প্রশ্ন আপনি পেতে পারেন। সুতরাং এই চ্যাপ্টার 3টা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডায়াগনস্টিক ইমেজিং এবং আমাদের মলিকুলার যে টেস্টিংগুলো আছে। তাহলে পরীক্ষার জন্য ইনফিনিটি স্টার এই জায়গাগুলো আপনাকে অবশ্যই খুব ভালো করে পড়তে হবে। আপনি পেপার 2 এবং 3 দুইটাতেই এখান থেকে অনেক কিছু পেতে পারেন। তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আজকের পড়া ম্যাক্সিমাম পড়া ক্লাসে হয়ে যাবে। এটাই এখন আপনার বইতে সুন্দর করে দাগিয়ে আজকেই পড়াটা শেষ করে ফেলবেন। এবং যেহেতু ভেরি লাভ এই বইটা পড়াটা কিছু কিছু ক্ষেত্রে আপনার জন্য একটু কষ্ট মনে হতে পারে, সেজন্য একবার পড়ার পর আবার নিজে থেকে চেষ্টা করবেন যে এই যে ডায়াগনস্টিক ইমেজিং আমি আপনাকে যা কিছু বললাম এগুলো আপনি নিজে থেকে রিক্যাপিচুলেট করার চেষ্টা করবেন, মনে করবেন আপনি ক্লাস নিচ্ছেন। এই ফর্মেটে যখন পড়বেন দেখবেন আপনার খুব সুন্দর একটা রেসিডুয়াল মেমোরি জমা হবে এবং আপনি খুব সহজে ভেরি লাভের যে প্রশ্নগুলো, ভেরি লাভের যে পড়াগুলো এগুলো বলতে পারবেন। তো আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো এবং অবশ্যই আপনারা ভালো করবেন ইনশাআল্লাহ। আপনাদের সবার জন্য শুভকামনা। আবারও ইনশাআল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।